তাহলে আজকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাস। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তো একটু ভয় আছেই তোদের, তো সেই ভয়টা আজকে কাটানোর আমি চেষ্টা করছি। তো প্রথম দেখ, রাষ্ট্রবিজ্ঞান জানার আগে যে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এসছে, তার আগে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আগেও বলেছি, তোদের কিছুজন প্রথম দিন ক্লাস করছিস, সেই জন্য প্রথমেই আমরা জানব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, একটা গ্রহণযোগ্য সংজ্ঞা। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনেকেই দিয়েছে, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে ব্লুমসলি, গার্নার, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে, গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, মার্ক্সবাদীরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সংজ্ঞা দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞান অ্যাকচুয়ালি কাকে বলবো আমরা? তো রাষ্ট্রবিজ্ঞান হলো, কি লেখা আছে, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা। রাষ্ট্রবিজ্ঞান কি? সমাজবিজ্ঞানের একটা শাখা। তো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে একদিকে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন, আইন, অন্যদিকে অভিজ্ঞতাবাদের আলোকে রাজনীতির বিভিন্ন বিষয়, শক্তি, বিভিন্ন গোষ্ঠীর আচার আচরণ, বিরোধ, দ্বন্দ্ব, মীমাংসা, ক্ষমতা, রাজনৈতিক সংস্কৃতিগত মনোভাব প্রভৃতি নিয়ে চর্চা, বিশ্লেষণ, পর্যালোচনা ও মূল্যায়ন করে। এ তো কঠিন হয়ে গেল, এত বড় সংজ্ঞা, আবার সেই সংজ্ঞা রাষ্ট্রের মতে, এ তো প্রচুর বড় সংজ্ঞা, তা কী করে হবে মুখস্থ? এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে কি বলছে দেখ, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের শাখা। তাহলে প্রথম এই যে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সোসিওলজি, যে সাবজেক্টগুলো আছে, তোরা এখন দেখবি ডিগ্রি কোর্সের অনেক সাবজেক্ট নতুন নতুন পাবি। তো এগুলো কি? সমাজবিজ্ঞানের শাখা, সমাজবিজ্ঞান। ঠিক আছে, মানুষ সমাজবদ্ধ জীব, তো সমাজে চলতে গেলে এই জিনিসগুলো জানা খুব প্রয়োজন, এই সাবজেক্টগুলোর সঙ্গে পরিচিতি থাকা খুব দরকার। বুঝতে পেরেছিস? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা এমন একটা আলোচনা যেটা দেখবি একবারে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট সংস্থা, প্রতিদিন আলোচনা হচ্ছে আমাদের। চায়ের দোকানে আড্ডা মারছে দেখবি অনেকে আছে, দেখে আসবি, সেখানেও আলোচনা হচ্ছে। এই হরমুজ প্রণালী কেন আটকে দিল, ইরানের সাথে এখন আমেরিকার যুদ্ধ হচ্ছে, এগুলো কিসের আলোচনা? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। তো রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা সব জানতে পারবো। বুঝতে পেরেছিস? সাবজেক্টটা এরকমভাবে আমরা জানবো যে এর মধ্যে কিছু একটা ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট? এই যে জিও পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেইগুলো যখন জানবো আমরা, এইচএসে এখন ঠান্ডা লড়াই চলছে, এই জিও পলিটিক্যাল ব্যাপারগুলো জানতে পারবি, কনস্টিটিউশন, সংবিধান সম্পর্কে জানতে পারবি, এইগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারবো। বুঝতে পেরেছিস কি বললাম? এইবার রাষ্ট্রবিজ্ঞান কি, সেই রাষ্ট্রবিজ্ঞানটা কিসের পার্ট? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের শাখা। ঠিক আছে, আর সেই যা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। তো কী কী বিষয় নিয়ে আলোচনা করে? আমি বলেছি রাষ্ট্রবিজ্ঞান নর্মালি বলবি দুটো জিনিস নিয়ে আলোচনা করে, একটা রাষ্ট্র আর একটা রাজনীতি, একটা রাষ্ট্র আর একটা রাজনীতি। এইবার দেখ লেখা আছে, দেখ, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে একদিকে রাষ্ট্রের তত্ত্ব, একদিকে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী, রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী, রাষ্ট্রের ভেতরে বিভিন্ন তত্ত্ব আমরা জানবো। অন্যদিকে আবার রাষ্ট্রের বাইরে কি আন্তর্জাতিক সম্পর্ক, যেটা এখন দেখ যুদ্ধ চলছে, তাই না? আন্তর্জাতিক সম্পর্কে কি হচ্ছে, দেশের বাইরে কি হচ্ছে, আন্তর্জাতিক আইন কি আছে, সংগঠন কি আছে, কোন কোন সংগঠনগুলো আছে, এই সম্পর্কে আমরা জানবো। প্রথম দেখ, তাহলে রাষ্ট্রের কি কি জানবো? রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, আইন। আবার বল, রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, আইন, শাসন প্রণালী। আবার আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন, আইন। তাহলে এই অবধি বল, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে একদিকে রাষ্ট্রের তো সংগঠন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, এগুলো নিয়ে আলোচনা করে, একটা দিক হলো। আর অন্য একটা দিক অভিজ্ঞতাবাদের আলোকে দেখ, অন্যদিকে অভিজ্ঞতাবাদের আলোকে রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতির সাথে জড়িত, এই কথাটা মাথায় রাখবি। রাজনীতির সঙ্গে জড়িত বিভিন্ন শক্তি, রাজনীতির সাথে যুক্ত বিভিন্ন শক্তি। অ্যাকচুয়ালি রাজনীতি আমি বলেছি আগে, ভিডিও করা আছে। রাজনীতি কি? রাজনীতি মানে কোনো একটা মূল্যবান বস্তু নিয়ে কি তার মধ্যে দ্বন্দ্ব বা লড়াই, বিরোধ, আর সেই বিরোধের মীমাংসা যে উপায় হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি। সমাজের সর্বস্তরে যে কোনো প্রকার বিরোধ,
অ্যালান বল বলেছে সমাজের সর্বস্তরে যে কোনো প্রকার বিরোধ আর তার বিরোধের মীমাংসা নিয়ে রাজনীতি জড়িত, মানে বিরোধের মীমাংসা যে উপায় হবে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে রাজনীতির সঙ্গে জড়িত কী কী জিনিস হবে? বিভিন্ন শক্তি, ক্ষমতা, গোষ্ঠীর আচার আচরণ, তারপরে ক্ষমতা, দ্বন্দ্ব, বিরোধ, প্রভাব, রাজনৈতিক সংস্কৃতি ও মনস্তত্ত্ব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা, বিশ্লেষণ, পর্যালোচনা ও মূল্যায়ন করে। চর্চা, বিশ্লেষণ, পর্যালোচনা ও মূল্যায়ন করে। বুঝতে পেরেছিস? তাহলে আপাতত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এই সংজ্ঞাটা আমরা দেখলাম। এই সংজ্ঞাটা আমাদের কি? এটা তোদের এখন 40 মার্কসের কোশ্চেন আসবে। কত নম্বরের? 40 মার্কসের। আর সেটা কি? মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েসে তোকে তো এত বড় সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ার আগে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে তো রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা, শর্টকাটে আমরা কি বলবো এই সংজ্ঞাটাকে, যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে একদিকে রাষ্ট্র, অন্যদিকে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ব্যাস হয়ে গেল শর্ট। আর যখন দেখবি এবার নিজেরা জানার জন্য একটু এটা যদি মুখস্থ করে রাখিস তাহলে বলবে যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তোর নলেজ আছে। বুঝতে পেরেছিস কী বললাম? আর কিচ্ছু নয়। তো রাষ্ট্রবিজ্ঞানকে জানার আগে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার কীভাবে উৎপত্তি হলো সেটা জানতে হবে। এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার উৎপত্তি কিভাবে হলো সেটা আমরা আজকে জানবো। আর সেই জন্য আমাদের কি দরকার? সেই জন্য আমাদের মেনলি দরকার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিভাবে বিবর্তন হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের কিভাবে বিবর্তন হয়েছে সেটা আমরা জানবো। মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সেই একদম খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ ওই টাইম পিরিয়ড থেকে আজ অবধি এই যে 2025 সাল মানে 2026 সাল এই অবধি এলাম, কিভাবে এলাম সেটা আমরা জানবো, সেই গল্পটা জানবো। বুঝতে পেরেছিস কি বললাম? আর সবাই জানবি যে আমরা একটা গল্প, এরপরে শুরু হবে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে উৎপত্তি হলো। যে কোনো সাবজেক্টই প্রথম যখন জানবি কিভাবে উৎপত্তি হলো সেটা জানতে হবে। তো রাষ্ট্রবিজ্ঞানের কাহিনী শুরু হয়েছে প্রাচীন গ্রিস, ইউরোপে। দেখ, আমরা রাষ্ট্রবিজ্ঞানকে জানতে গেলে আমরা কিভাবে যাবো? পাশ্চাত্য মানে ইউরোপ, পশ্চিমী দুনিয়া হচ্ছে সব থেকে প্রথম নবজাগরণ কোথায় ঘটে? ইউরোপে। প্রথম নবজাগরণ ঘটে ইউরোপে। যত মহাদেশ আছে তার মধ্যে ইউরোপে প্রথম নবজাগরণ ঘটে। তো নবজাগরণ ঘটাতে ইউরোপেরই সব থেকে উন্নত, প্রাচীনকালে বলা হতো সব থেকে উন্নত দেশ কি? সেটা হচ্ছে গ্রিস, প্রাচীন গ্রিস। এই গ্রিসের কথা আমরা পড়বো। প্রাচীন গ্রিস দেখতে পাচ্ছিস, প্রাচীন গ্রিস। তো গ্রিসে প্রথম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু প্রথম যারা আলোচনা করেছে এই প্রসঙ্গে তারা ছিল সফিস্ট। তারা ছিল কি? একদল সফিস্ট। কি করতো? ঘুরে ঘুরে সফিস্টরা কী করতো? দেখ, একদল সফিস্ট। এরা কি করতো? ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো। মানে বিভিন্ন জায়গায় ঘুরতো, বিভিন্ন দেশে ঘুরতো, সেখান থেকে ঘুরে ঘুরে কী করতো? জ্ঞান বিতরণ করতো, জ্ঞান সংগ্রহ করতো। আর সেটা আবার জ্ঞান বিতরণও করতো, কিন্তু সেটা কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। তো এই অর্থের বিনিময়ে ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতে এদেরকে কী বলা হতো? সফিস্ট। আর শর্টকাটে কী বলা হয়? ভ্রাম্যমান শিক্ষক। এরা কী ছিল? ভ্রাম্যমান শিক্ষক। তাহলে এরকম সফিস্টরাই প্রথম ব্যক্তি স্বাধীনতার কথা বলে, মানবতার কথা বলে। সফিস্টরা প্রথম কিসের কথা বলে? ব্যক্তি স্বাধীনতা, মানবতার কথা বলে। তো তোদের আসতে পারে সফিস্ট কাদেরকে বলবো আমরা? তো সফিস্ট হলো ভ্রাম্যমান শিক্ষক। আর এরকম সফিস্ট দার্শনিকের নাম আসতে পারে। তো নাম কি? প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, জর্জিয়াস, হিপ্পিয়াস, এরকম সফিস্ট দার্শনিকের নাম। তো দু একটা নাম মনে রাখবি খালি, তাহলেই হবে। বুঝতে পেরেছিস? তা সফিস্টরা গ্রিসে কী করতো? প্রথম দিকে ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করতো অর্থের বিনিময়ে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? সফিস্ট। এবার সফিস্টরা ব্যক্তি স্বাধীনতার কথা বলে। এরপরে সফিস্টদের পরেই গ্রিসে কি শুরু হলো? সফিস্টদের পরেই গ্রিসে এটা দেখতে পাচ্ছিস, এটা গ্রিস। আর গ্রিসে এথেন্স আর স্পার্টা এরকম ছিল দুটো নগররাষ্ট্র। গ্রিস ছিল কি? ছোট ছোট নগররাষ্ট্রে ভাগ করা। মানে গ্রিস প্রচণ্ড উন্নত ছিল তখনকার দিনে, ঠিক 450-500 খ্রিস্টপূর্বাব্দ। সেই টাইমে গ্রিস কীরকম ছিল? খুব উন্নত। আর ওখানে উন্নত হওয়ার কারণ কি? ছোট ছোট নগররাষ্ট্রে ভাগ করা ছিল। গোটা গ্রিসটা কি? ছোট ছোট নগররাষ্ট্র। এরকম ছোট ছোট নগররাষ্ট্র ছিল, ছোট ছোট নগররাষ্ট্র। কিছু তখনকার দিনে এথেন্সে কী ছিল? গণতন্ত্র ছিল। কিন্তু তখন তো জানতোই না রাষ্ট্র কী। তো এই নগর রাষ্ট্রগুলোকে কী বলা হয়? পোলিস। নগর রাষ্ট্রকে কী বলা হয়? পোলিস। তো গ্রিসে এরকম 158টার ওরকম নগর রাষ্ট্র ছিল। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে গ্রিসে এর মধ্যে এই নগর রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্রের মধ্যে দুটো উন্নত নগর রাষ্ট্র ছিল, একটা ছিল এথেন্স আর একটা ছিল স্পার্টা।
এথেন্স আর স্পার্টা হচ্ছে ছোট ছোট দুটো নগর রাষ্ট্র। এইবার এই নগর রাষ্ট্রগুলোর মধ্যে যত নগর রাষ্ট্র আছে তার মধ্যে এই দুটো ছিল সবথেকে উন্নত। এবারে কি হলো, এই পাশ থেকে পারস্য যখন গ্রিসে দেখলো সবই উন্নত, পারস্য থেকে কি করা হলো, আক্রমণ করা হলো। 300 মুভিতে হলিউডের আছে দেখবি, রাজা জার্ক্সিয়াস আসবে, একদম ডেঞ্জারাস রাজা জার্ক্সিয়াস। আর এই দিক থেকে স্পার্টার থাকবে হচ্ছে লিওনাইডাস। স্পার্টার কেই থাকবে লিওনাইডাস। এই দেখ জার্ক্সিয়াস কীরকম দেখতে ডেঞ্জারাস, 1 লাখ সৈন্য নিয়ে আসবে গ্রিসকে দখল করতে, স্পার্টাকে দখল করবে। তো স্পার্টার এই লিওনাইডাস দেখাবে 300 মুভিতে, লিওনাইডাস 300 সৈন্য নিয়ে জার্ক্সিয়াসকে আটকাবে। 300 সৈন্য, ও 1 লাখ সৈন্য নিয়ে আসছে, আর এই 300 সৈন্য নিয়ে যে আটকাবে, এরকম একটা লড়াই চলবে 300 মুভি। তো এটা যখনই পারস্য থেকে আক্রমণ করবে, তো পারস্য থেকে আক্রমণ করে এথেন্স আর স্পার্টা মিলে কী করবে, পারস্যকে হারিয়ে দেবে। হারিয়ে দিল, তাহলে দুটো শক্তি ওখানে এলো। গ্রিসে কটা শক্তি এলো, দুটো শক্তি। এথেন্স আর স্পার্টা যে দুটো নগররাষ্ট্র আছে, এই দুটো নগররাষ্ট্রের মধ্যে যখন ওদেরকে হারিয়ে দিল, মানে পারস্যকে হারিয়ে দিল, তারপর দুটো শক্তিতে ভাগ হয়ে গেল, একটা এথেনীয় গ্রুপ আর একটা স্পার্টান গ্রুপ। যে দুজনের মধ্যে লাগলো গৃহযুদ্ধ। 431 খ্রিস্টপূর্বাব্দ, কত, 431 খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধ লেগেছে, 431। আর যুদ্ধ চলেছে হচ্ছে কতদিন অবধি, 404। মানে কত, 431 থেকে 404, মানে 27 বছর। 27 বছর ধরে যুদ্ধ চলেছে পাশাপাশি দুটো নগর রাষ্ট্রে, বুঝতে পেরেছিস? এর আগে এতদিন পর্যন্ত গ্রিস কীরকম ছিল, খুব উন্নত, এটাই তো বলছি। কিন্তু এই 27 বছর ধরে যুদ্ধ হওয়ার পরে গ্রিস কি আর উন্নত থাকবে? গ্রিসের পরিস্থিতি কীরকম হয় বুঝতে পেরেছিস? এই জায়গাটা বোঝার। তো গ্রিসের পরিস্থিতি একদম ছিন্নভিন্ন হয়ে যায়। ওই টাইমে এই যুদ্ধকালীন অবস্থাতেও এথেন্সে একজন দার্শনিক ছিল। এথেন্সে একজন কী ছিল, এথেন্সে একজন দার্শনিক ছিল। এথেন্সে একজন দার্শনিক ছিল যার নাম হচ্ছে সক্রেটিস। এথেন্সে কে ছিল, একটা দার্শনিক ছিল যার নাম কি ছিল, সক্রেটিস, যার নাম হচ্ছে সক্রেটিস। সক্রেটিস কি করত, সক্রেটিস সহজ সরল ভাষায় জ্ঞান বিতরণ করত, ঠিক আছে? আর ওর ছাত্রদেরও শেখাতো যে সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। কী করতে হবে, যুক্তি দিয়ে। কিন্তু এথেন্সকে কে দখল করে নিয়েছে, স্পার্টা দখল করে নিয়েছে, উপরে টিউটনরা শাসন করছে। সেই টাইমে সক্রেটিসকে কী করলো, না এ তো সবাইকে কী করছে, শিক্ষিত করে দিচ্ছে, যুক্তি দিয়ে বিচার করলে আমরা তাহলে খাবো কি? মানে যারা অভিজাত বড়লোক শাসন করছে তারা কি বলছে, যদি আমরা এই যদি যুক্তি দিয়ে সবাইকে বুঝতে শেখায় তাহলে তো আমরা শোষণ করতে পারবো না, বুঝতে পেরেছিস? তখন কি করলো, সক্রেটিসকে জেলে ধরে নিয়ে গেল, ওর বিচার থেকে বাইরে বেরোতে হলো, দেশদ্রোহিতার অপরাধে জেলে ধরে নিয়ে গেল, দিয়ে বিষ খাইয়ে মেরে দিল। তা সক্রেটিসকে মেরে দেওয়া হলো। সক্রেটিস মরে যাওয়াতে, সক্রেটিস কিন্তু কোনো বই লেখেনি, সক্রেটিসের শিষ্য আসে প্লেটো। সক্রেটিসের শিষ্যকে প্লেটো। এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান শুরু। প্লেটো, সক্রেটিসের শিষ্যকে প্লেটো। প্লেটোর নামটা তোদের এরপর থেকে রাষ্ট্রবিজ্ঞানের কি বললাম, শুরু। প্লেটোর নামটাকে একদম মনে রাখতে হবে। প্লেটো বই লেখে, প্লেটো একটা বই লেখে, তার নাম হচ্ছে কি বলো আগে, একদম, তাহলে সবারই মনে আছে, কোনো খাতা ছিল না, রিপাবলিক, দ্য রিপাবলিক। এই দ্য রিপাবলিক বইতে সক্রেটিসেরই কিছু ধ্যান ধারণা লেখে। আর প্লেটো কী ছিল বলতো, অভিজাত। প্লেটোর বাবা ছিল অভিজাত, মানে বড়লোক। তো প্লেটো আসার পরেই প্লেটো একটা বই লেখে দ্য রিপাবলিক। আর তখন যে গ্রিসের পরিস্থিতি কি ছিন্নভিন্ন অবস্থা, চারিদিকে গ্রিস, যুদ্ধ হয়েছে, 27 বছর যুদ্ধ হয়েছে পাশাপাশি দুটো নগর রাষ্ট্রের মধ্যে। তো গ্রিসের অবস্থা কীরকম হবে, একদম পরিস্থিতি খারাপ। আমাদের যদি বর্ধমান আর বাঁকুড়ার মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে এই ব্রিজের অবস্থা কীরকম হবে, কেউ আর ব্রিজ পেরোতে দিচ্ছে না, ওদেরকে বলে এই পারে আসলে আমরা মারবো, আর আমরা যদি ওই পারে যাই তাহলে আমাদের মারবে, এরকম একটা ব্যাপার। তো এরা 27 বছর ধরে যুদ্ধ চলছে, তো গ্রিসের পরিস্থিতি খারাপ। প্লেটো এসে কী করলো, তার চিন্তাভাবনা দিল, ন্যায় বিচারের ধারণা দিল। কিসের ধারণা, ন্যায় বিচার, জাস্টিস। আর আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করলো, যে একটা আদর্শ রাষ্ট্র কীরকম হওয়া উচিত। তার প্লেটোকে পড়ার সময় আমরা কি পড়বো, প্লেটোর এইটাই ফেমাস, যে প্লেটোর লেখা বইটার নাম কি, প্লেটোর লেখা বইটার নাম দ্য রিপাবলিক। আর আমাদের যদি রিঅ্যারেঞ্জ করতে দেয়, সক্রেটিসের শিষ্যকে প্লেটো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্লেটোর এই ধারণাগুলো আমরা পড়বো। প্লেটো কিসের ধারণা দেয়, আদর্শ রাষ্ট্র আর ন্যায় বিচারের ধারণা দেয়, ক্লিয়ার? এইবার প্লেটোর পরে চলে আসে, প্লেটোর পরে আমরা কি বলবো, প্লেটোর পরে প্লেটোর শিষ্য আসে কে,
অ্যারিস্টটল। প্লেটোর শিষ্যর নাম কি? অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল আসার পরে রাষ্ট্রবিজ্ঞানে একটা রেভলিউশন আসে। অ্যারিস্টটল আসার পরেই অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের লেখা বইটার নাম কি বলো? একদম, দ্য পলিটিক্স। এই বইগুলোর নাম আমরা মনে রাখবো, ঠিক আছে? দ্য পলিটিক্স। এই দ্য পলিটিক্স, অ্যারিস্টটল 384 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল যখন আসে তখনও তো গ্রিসের পরিস্থিতি একই। তো প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। অ্যারিস্টটল আসার পরে অ্যারিস্টটল সরকারে শ্রেণীবিভাগ করে। আর অ্যারিস্টটল বলে যে রাষ্ট্রকে আগে রাখে, রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী। দ্য স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। দ্য স্টেট ইজ প্রায়র টু দ্য ইন্ডিভিজুয়াল। রাষ্ট্র হলো ব্যক্তির পূর্ববর্তী, কিন্তু সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। দেখ, রাষ্ট্র বলছে, আমরা তো সবাই জানি যে ব্যক্তি আগে, তারপরে তো রাষ্ট্র হয়েছে। কিন্তু অ্যারিস্টটল বলছে রাষ্ট্র আগে, সময়ের দিক থেকে না, গুরুত্বের দিক থেকে। রাষ্ট্র আগে, কারণ রাষ্ট্রের মধ্যেই মানুষ বসবাস করবে। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। রাষ্ট্রের বাইরে মানুষ হয় পশু নয় দেবতা। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা। আর মানুষ হলো রাজনৈতিক জীব। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। কি বলছে? ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। কে বলছে এই সব কথা? অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটলের কথা দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে রাষ্ট্রকে আগে রেখেছে আর ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালকে, ব্যক্তিকে কি নিচে রেখেছে। বুঝতে পেরেছিস? তার মানে অ্যারিস্টটল রাষ্ট্রকে কি বলেছে? মূল শক্তি, ঠিক আছে? তা রাষ্ট্রের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে অ্যারিস্টটলের উক্তিতে আমরা কি পেলাম? রাষ্ট্রকে নিয়ে বিরাট কথা বলেছে যে একটা রাষ্ট্র নামক একটা সংস্থা দরকার, যেটা আমাদেরকে, ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেবে। ইন্ডিভিজুয়াল ওখানেই থাকবে, বসবাস করবে, ঠিক আছে? তাই অ্যারিস্টটলকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলকে কি বলা হয়? জ্ঞানের জনক। আর অ্যারিস্টটলের লেখা বইটার নাম দ্য পলিটিক্স। বুঝতে পেরেছিস? এছাড়াও অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ তখনকার দিনে করেছিল। সরকারের শ্রেণীবিভাগ, একজনের শাসন। বলছে একজনের শাসন, একজনের যদি শাসন করে, একজনের শাসনের ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে রাজতন্ত্র। ভালো দিক কি? রাজতন্ত্র। আর একজনের শাসনের খারাপ দিক হয়ে যাবে, এই রাজাই যদি, ধর রাজা আকবরের মতো হলো, তাহলে কি হয়ে যাবে? রাজা আকবরের মতো হলে খুব ভালো, প্রজারা খুশি। আর রাজা যদি ঔরঙ্গজেবের মতো হয়, তাহলেই তো প্রজাদের অবস্থা খারাপ। তাহলেই কি হয়ে যাবে? ওটাকে বলা হয় স্বৈরতন্ত্র। ওটাকে কি বলা হয়? স্বৈরতন্ত্র। এই স্বৈরতন্ত্র। এবারে দেখ, একজনের শাসন, কয়েকজনের শাসন, তারপরে কি আসছে? কয়েকজনের শাসন। কয়েকজনের শাসনের ভালো দিক বলছে, ভালো দিক বলছে অভিজাততন্ত্র। অভিজাতরা যদি ভালো হয় তাহলে ভালো দিক অভিজাততন্ত্র, অ্যারিস্টোক্রেসি। আর খারাপ দিক চলে যাচ্ছে, যদি ওরা খারাপ হয়ে যায়, সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র। ওরা নিজেদের মধ্যে ঝামেলা করবে, আমি ওই জায়গাটা নেব, আমি এতটা টাকা খাবো, আমি অতটা টাকা খাবো, এরকম ঝামেলা করবে, তাহলেই খারাপ হয়ে যাবে। আবার বহুজনের শাসন। যখন বহুজনের শাসন হবে, এখানে একটা ফেমাস কথা বলেছে, বহুজনের শাসনের খারাপ দিক বলেছে গণতন্ত্র। আর আমাদের এখন সব জায়গায় কি? গণতন্ত্র। আর এর খারাপ দিক কেন বলেছে গণতন্ত্র? বলছে গণতন্ত্রে সবাই ভোট দেয়, সবার মধ্যে ম্যাক্সিমাম জন হচ্ছে কি? অশিক্ষিত। আমাদের ধর যত দেখবি যে ধনী ব্যক্তি বা মিডিল ক্লাস কত থাকে? কম থাকে। সব থেকে একদম লোয়ার ক্লাসই তো বেশি থাকে, লেবার শ্রেণী বেশি থাকবে। এটাই তো হায়ারার্কি সিস্টেম। তো সেইখানে দাঁড়িয়ে তারা যদি ভোট দিতে পারে, তাদেরকে ম্যানিপুলেট করা সহজ। বুঝতে পেরেছিস কি বললাম? 2 টাকাকেই চাল ডাল দিয়েও ম্যানিপুলেট করা যাবে। এটা হচ্ছে। আর আমাদের এখন তো বেকার ভাতা আমরা পাচ্ছি, তো ম্যানিপুলেশন সহজ। বুঝতে পেরেছিস কি বললাম? তো গরিব খেতেই পাচ্ছি না, তাহলে তো ওই ফ্রিতে চাল পেলে তো সুবিধাই। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে সে তখন অ্যারিস্টটল বলেছিল এই সব হতে পারে, যে গরিবরা যদি থাকে, আর গরিবদের ম্যানিপুলেট করা খুব সহজ বড় লোকদের কাছে, তো কিছু দিয়ে তো ভোট কেনা বেচা হবেই, এরকম একটা ব্যাপার হতে পারে। তো তখন বলেছিল যে গণতন্ত্র হলে হবে না, এমন একটা নিয়মতন্ত্র বানাতে হবে যেখানে কারা ভোট দেবে? মিডিল ক্লাসরা, না আপার ক্লাসরা, না লোয়ার ক্লাসরা। মিডিল ক্লাসরা ভোট দিতে পারবে, একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকবে, তাহলে গিয়ে তারা ভোট দিলে সঠিক শাসককে নির্বাচন করতে পারে। বুঝতে পেরেছিস কি বললাম? তো এই ছিল অ্যারিস্টটলের বক্তব্য। তো অ্যারিস্টটলকে এই জন্য কী বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। পেলাম? তাহলে প্রথমে কি আসবে? প্রথমে কি আসবে? সক্রেটিস। সক্রেটিসের পরে কি আসবে? সক্রেটিসের পরে হচ্ছে প্লেটো। আর প্লেটোর পরে কি আসবে? প্লেটোর পরে অ্যারিস্টটল। ঠিক আছে? তাহলে গিয়ে আমাদের এই অ্যারিস্টটলকে আমরা জানলাম, মনে রাখতে পারবি তো? তাহলে প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক। আর অ্যারিস্টটলের লেখা বইটার নাম দ্য পলিটিক্স। ব্যাস, এইগুলো মনে রাখলে, এইভাবে মনে রাখলেই হবে। এরপরে
অ্যারিস্টটলের পরে গ্রিসের কাহিনী শেষ, গ্রিসের কাহিনী শেষ। এরপরে গ্রিক রাষ্ট্রচিন্তাটা আমরা পড়লাম কত খ্রিস্টপূর্বাব্দ, সেই 350 খ্রিস্টপূর্বাব্দ ওই অবধি। তারপরেই 200 এরকম টাইম পিরিয়ড করেই কে চলে আসে, এই রোমান সাম্রাজ্য। তারপরে আমরা কি পড়ব, রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য আসার পরেই কি শুরু হয়, রোমান দার্শনিক, দুজন দার্শনিকের নাম বলতে বলবে, সিসেরো আর পলিবিয়াস। দুজন রাষ্ট্র দার্শনিকের নাম কি আসবে রোমান দার্শনিক, সিসেরো আর পলিবিয়াস। সিসেরো আর পলিবিয়াস। সিসেরোর লেখা বইটার নাম কি, ডি রিপাবলিকা। সিসেরোর লেখা বইটার নাম ডি রিপাবলিকা। এইটুকু জানলেই আমার রোমান সাম্রাজ্য হয়ে যাবে। আর রোমানরা কী নিয়ে আলোচনা করেছে, আইনের ওপর, নৈতিকতার ওপর বেশি, ন্যায় বিচারের ওপর বেশি প্রাধান্য দিয়েছে। রোমান আইন খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। রাষ্ট্রবিজ্ঞান দেখ, প্রথমে রাষ্ট্রের ধারণা এলো রাষ্ট্রবিজ্ঞানের, তারপরে এবার আইনের ধারণা এলো। এইবার রাষ্ট্রবিজ্ঞানে যখন এদের খ্রিস্টাব্দ, এবার যীশু খ্রিস্টের কী হলো, যীশু খ্রিস্টের জন্ম হলো। যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই ইউরোপের মধ্যযুগ ধরা হয়। এটা প্রাচীনকাল পড়ে নিলাম। এরপরে ইউরোপের মধ্যযুগ শুরু হচ্ছে। ইউরোপের মধ্যযুগ মানেই 476 থেকে কনস্টান্টিনোপেলের পতন, এখান থেকে শুরু করে তারপরে একদম 1400 সাল অবধি, ওই টাইম পিরিয়ডটাকে বলা হয় মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ। এবার আমরা কোথায় ঢুকে গেলাম, খ্রিস্টাব্দে ঢুকে গেলাম। বুঝতে পেরেছিস কী বললাম, এডিতে ঢুকে গেলাম। তাহলে খ্রিস্টাব্দ, মধ্যযুগটা কত ওখানে, 476 থেকে কত অবধি, একবারে 1400 সাল অবধি। এই টাইম পিরিয়ডটাকে কী বলা হয়, মধ্যযুগ। তো ইউরোপের মধ্যযুগে সেরকম কোনো রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রদর্শন দেয়নি। ওই টাইমে কী ছিল, ওই টাইমে পোপ আর রাজা। দেখ, খ্রিস্ট ধর্মের প্রতিপত্তি বাড়লো ইউরোপে। কি জানি আমরা, খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টান ধর্মের কী হলো, মেন কে, পোপ। পোপ আস্তে আস্তে দেখলো রাজারাও পোপের কাছে আসছে, রাজারাও পোপের কাছে আসছে ভয়ে। যে তখন দেখ, বৃষ্টি হলেও কি করে হলো, বাজ পড়লেও কীভাবে বাজ পড়ছে, এইসব কোয়ারিজগুলো তো কেউ মানুষ জানতো না, কিছুই আবিষ্কার হয়নি। তখন পোপরা যা বলতো, যে পোপরা হচ্ছে ভগবানের সাথে লিঙ্ক আছে আর কি, এজেন্ট। তো ওরা, ওদের প্রচুর নলেজ, ওদের কাছে মানুষ ভয়ে ছুটে যেত। ক্লিয়ার হচ্ছে? তো পোপ দেখলো আমার কাছে রাজাও আসছে, প্রজারাও আসছে, জনগণও আসছে, তাহলে পপুলারিটি কী হচ্ছে পোপের, আস্তে আস্তে বাড়ছে। তখনই পোপ কী করলো, নিজেকে ক্ষমতাবান মনে করতে শুরু করলো। পোপ নিজেকে ক্ষমতাবান, যে পোপ ভাবলো আমি দেশও চালাতে পারবো। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে রাজারাও যখন আমার কাছে আসছে, এইভাবে গোটা মধ্যযুগে পোপদের ক্ষমতা প্রতিপত্তি, পোপতন্ত্রের সৃষ্টি হবে। আর পোপতন্ত্রের ফলে রাজা আর পোপের মধ্যে এক সময় লাগলো দ্বন্দ্ব। যে রাজা দেখছে রাজার কাজ কি, দেশ শাসন করা, আর পোপের কাজ কি, ধর্ম নিয়ে থাকা। কিন্তু গোটা মধ্যযুগটা কী থাকবে, রাজা আর পোপের মধ্যে কি দ্বন্দ্ব। এই জন্য মধ্যযুগটাকে কী বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ। তাহলে ইউরোপের মধ্যযুগে কিছু তাত্ত্বিক আছে, তারাও ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। তারা কিসে বিশ্বাসী, ঐশ্বরিক মতবাদ, মানে ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে, আর রাজা হচ্ছে ঈশ্বর প্রেরিত দূত। এরকম তাত্ত্বিকদের নাম সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাডুয়ার মার্সিলিও। দেখ, তোরা খালি মনে রাখবি সেন্ট অগাস্টাইনের নাম মনে রাখবি। সেন্ট অগাস্টাইনের বইটাও আছে ওই রকম টাইপেরই। বইটার নাম হচ্ছে কি, একদম সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম দ্য সিটি অফ গড। দ্য সিটি অফ গড মনে থাকবে। তাহলে দ্য সিটি অফ গড নিয়ে বুঝতেই পারছি কে তৈরি করেছে, সিটি গড। তাহলে ওরা হচ্ছে ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। ক্লিয়ার হলো মধ্যযুগ? তো মধ্যযুগে তোদের কোশ্চেন কি আসতে পারে, যে মধ্যযুগে দুজন তাত্ত্বিকের নাম, সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, আসতেই পারে মধ্যযুগের। আর মধ্যযুগকে কী বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই টাইমে দ্বৈত তরবারি তত্ত্ব আসে। দ্বৈত তরবারি তত্ত্বের কথা বলা হয়, বলছে রাজা হচ্ছে, রাজার কাজ হচ্ছে কি, পার্থিব জগতের স্রষ্টা রাজা, আর পোপ হচ্ছে কি, অপার্থিব জগতের স্রষ্টা। তো দুজনের মধ্যে যেন দুজনা মিলেমিশেই গোটা দেশ চালাবে, কিন্তু দেখা গেল দুজনের মধ্যে কি দ্বন্দ্ব। তা মধ্যযুগে কি দেখলাম, রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব। বুঝতে পেরেছিস গল্প? ক্লিয়ার? প্রথমে গ্রিকের কথা বললাম, তারপরে রোমান সাম্রাজ্য, তারপরে এলাম মধ্যযুগ। মধ্যযুগে কার কথা বললাম, সেন্ট অগাস্টাইন। সেন্ট অগাস্টাইনের লেখা বইটার নাম দ্য সিটি অফ গড। এ মধ্যযুগ অবধি মানেই কত অবধি চলে গেলাম, 1400 সাল, তাই না? এইবার ওই টাইমে একজন এলো, যে রাজার পোপের মধ্যে দ্বন্দ্বকে কী করলো, মিটিয়ে দিল। এতদিন কী চলছিল, রাজার পোপের দ্বন্দ্ব। আর ওই 1400 ওই টাইমে ইউরোপে আধুনিক যুগে উত্তরণ হচ্ছে, মানে নবজাগরণ ঘটছে, রেনেসা, নবজাগরণ ঘটছে। কি ঘটছে, নবজাগরণ, রেনেসা, নতুন চিন্তার উন্মেষ আর শিল্পের প্রসার হচ্ছে। ওই সময়ে ইতালির ফ্লোরেন্স নগরীতে জন্ম নেয় নিকোলো ম্যাকিয়াভেলি। কে জন্ম নেয়, নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি, দ্য প্রিন্স। একদম, ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম দ্য প্রিন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ। ম্যাকিয়াভেলির লেখা গ্রন্থটার নাম
দ্য প্রিন্স 1513। এই দ্য প্রিন্স গ্রন্থেই ম্যাকিয়াভেলি রাষ্ট্র কথাটি প্রথম উদ্ভব করে। রাষ্ট্র কথাটি প্রথম কে উদ্ভব করে? ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স গ্রন্থে, কোন গ্রন্থে? দ্য প্রিন্স গ্রন্থে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? ম্যাকিয়াভেলি আসার পরেই ম্যাকিয়াভেলি এসে এমন একটা তত্ত্ব দিল যে রাজার পোপের মধ্যে দ্বন্দ্ব কী হলো, মিটে গেল। ম্যাকিয়াভেলি বলছে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। মানে রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, কিন্তু ক্ষমতাবান হতেই হবে। রাজা যদি ক্ষমতাবান হয় তার শাসন কার্যে পোপ হস্তক্ষেপ করবে না। রাজা যদি ক্ষমতাবান হয়, এই ব্যক্তিটিকে চিনিস কেউ? নর্থ কোরিয়ার কিংজম, বুঝলি? যদি না চিনে থাকিস একবার সার্চ করে নিবি এর বিরুদ্ধে। এর শাসন কার্যে মানে 100% ভোট দিতে হবে। যারা নর্থ কোরিয়ায় আছে 100% ভোটে জিতে গেছে। মানে 100 জন থাকলে 100 জনই ভোট দিয়েছে। ভোট দেবো না তাও বলা যাবে না, ভোট দিতে হবে এবং একেই দিতে হবে। বুঝতে পেরেছিস কীরকমভাবে? এরকমভাবে গণতন্ত্র চালাচ্ছে, মানে গণতন্ত্র দেখাচ্ছে গণতন্ত্র, কিন্তু এরকম ওর যদি দুঃখ হয় তাহলে সবাইকে কাঁদতে হবে। যত সবাই আছে ওকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেন ওর দুঃখ হয়েছে, মানে সবার দুঃখ। কেউ যদি হেসে ফেলে সে শেষ। বুঝতে পেরেছি? এরকম শাসক। তাহলে এই ভাব ম্যাকিয়াভেলির কথা অনুযায়ী যদি রাজা অত্যাচারী হয় তাও সেটা, কিন্তু ক্ষমতাবান হতে হবে। একে দেখে মনে হচ্ছে তো ক্ষমতাবান ওর দেশে। তো এর শাসন কার্যে কোনো পোপ যে বলবে স্যার আপনি এটা করছেন, ঠিক করছে না, মানুষের ওপর এরকমভাবে অত্যাচার করা উচিত না, তাহলে কী হয়ে যাবে? সেই পোপকে আর খুঁজে পাওয়া যাবে? পোপ গায়েব। বুঝতে পেরেছিস কথাটা কী বললাম? তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাকিয়াভেলি আসার পরেই রাষ্ট্রবিজ্ঞানে মানে ওই ইউরোপের রাজনীতিতে কী চলে এলো? নবজাগরণ চলে এলো, একটা নতুন চিন্তার উন্মেষ। পোপ আর রাজার মধ্যে দ্বন্দ্ব মিটে গেল। আর তখনই শুরু হলো আধুনিক যুগ। তখন থেকেই আধুনিক যুগ। তাহলে আধুনিকতার মডার্নাইজার বলতে কাকে বলবো আমরা? ইউরোপের ম্যাকিয়াভেলি। ঠিক আছে, ম্যাকিয়াভেলিকে নিউটন বলা হয়, আধুনিক যুগে নিউটন। কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে বলা হয়। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে ম্যাকিয়াভেলিকে কী বলা হয়? নবজাগরণের সন্তান। কোশ্চেন আসতে পারে, নবজাগরণের সন্তান কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। ঠিক আছে, বুঝতে পেরেছিস ম্যাকিয়াভেলির গুরুত্বটা ক্লিয়ার হচ্ছে? ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম কি? দ্য প্রিন্স। হবে অসুবিধা আছে? 1513। আর দ্য প্রিন্স গ্রন্থে প্রথম রাষ্ট্রকথাটি উল্লেখ করে। ঠিক আছে, ম্যাকিয়াভেলি কী তত্ত্ব দেবে? ক্ষমতা তত্ত্ব। কী তত্ত্ব দেবে? ক্ষমতা তত্ত্ব। ক্লিয়ার হচ্ছে? ভালো লাগছে তো? বুঝতে পারছিস? রাষ্ট্রবিজ্ঞানে দেখ কতদূর চলে এলাম আমরা, 1513 অবধি চলে এলাম। মানে সেই কোথা থেকে শুরু করেছিলাম? 450-500 থেকে। হ্যাঁ, তো চলে এলাম। রেভলিউশন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের, এবার চিন্তাভাবনা আস্তে আস্তে বাড়ছে, আধুনিক হয়েছে। এইবারে শুরু হবে ম্যাকিয়াভেলি এলো। ম্যাকিয়াভেলির পরে তিনজন তাত্ত্বিক, হবস, লক, রুশো, তিনজন তাত্ত্বিক, এদের বলা হয় আধুনিক যুগ চলে এসছে। ম্যাকিয়াভেলি কাকে বেশি গুরুত্ব দিয়েছে? যে রাজাকে কী হতে হবে? ক্ষমতাবান। যখনই বলেছে, এতদিন কী চলছিল? পোপতন্ত্র। এবার রাজা যখনই ক্ষমতাবান হতে শুরু করলো তখনই সব জায়গার রাজারা তো জেনে গেল যে রাজাকে ক্ষমতাবান হতে হবে, পোপকে গুরুত্ব দিলে হবে না। সব রাজতন্ত্র ফুলে ফেঁপে উঠলো, মানে চারিদিকে রাজতন্ত্র, রাজারা এবার শক্তিশালী হয়ে গেল। ক্লিয়ার? রাজারা আর পোপকে প্রাধান্য দিল না। এবার রাজতন্ত্র হতে হতেই এই তিনজন, একজন এলো হবস, লক আর রুশো, এই তিনজনকে বলা হয় সামাজিক চুক্তি মতবাদী তাত্ত্বিক। আগে গল্পটা শুনে নে, তিনজনের গল্প। কি কি? হবস, লক আর রুশো। হবস, লক, রুশো। টমাস হবস, জন লক আর জ্যাক রুশো, এই তিনজনকে কি বলা হতো? সামাজিক চুক্তি মতবাদী। কি বলা হতো? কেন বলা হতো? এরা তিনজন বলেছে সমাজ প্রথম দিকে কী ছিল? প্রকৃতির রাজ্যে বাস করতো। মানুষ আগে প্রকৃতির রাজ্যে বাস করতো। আমাদের পূর্বজরা কোথায় বাস করতো? গুহায়, নেচারে থাকতো। আদিম মানুষরা কোথায় থাকতো? বুঝতে পেরেছিস? তখন প্রকৃতির রাজ্যে কি কোনো পুলিশ, থানা এসব ছিল? আইন ছিল না। ওরা কিসের মাধ্যমে চলতো? ওরা প্রাকৃতিক আইনের মাধ্যমে চলতো। ঠিক ওই সময় ওদের মধ্যে যখনই একটু, ওরা একসাথে গুহায় দলবদ্ধভাবে থাকতো, যখনই ওদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি এলো তখনই আস্তে আস্তে ওদের মধ্যে কী শুরু হয়ে গেল? দ্বন্দ্ব। ওদের মধ্যে কী শুরু হয়ে গেল? দ্বন্দ্ব, বিরোধ। এইটা যখনই ব্যক্তিগত সম্পত্তি এলো, আমার ব্যাপারটা শুরু করলো, তখনই ওদের মধ্যে বিরোধ শুরু হলো। ঠিক সেই টাইমেই কী করলো? দরকার পড়লো আইনের। সেই টাইমে কিসের দরকার পড়লো? আইনের। তো আইনের তখন একটা সার্বভৌম কর্তৃত্ব দরকার পড়লো। কিসের দরকার পড়লো?
সার্বভৌম কর্তৃত্ব, যে কেউ একজন থাকবে আমাদের মাথার ওপর, যে আমাদের প্রোটেকশন দেবে, আমাদের কি দেবে? প্রোটেকশন। সেই জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তি করলো, নিজেদের মধ্যে চুক্তি করলো, চুক্তি করে একজনকে সার্বভৌম ক্ষমতা দিল। বুঝতে পেরেছিস? আর সেই আজকের দিনে কে? সরকার। আমরাই তো কী করছি, নিজেদের মধ্যে চুক্তি করে ভোট দিচ্ছি, ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আনছি, ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে আনছি, আমরাই আনছি। তো ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস? ওই তিনজনের বক্তব্য এবার কিছু কিছু করে আলাদা, তিনজনেরই বক্তব্য, হবস, লক, রুসো, তিনজন প্রকৃতির রাজ্য দিয়ে শুরু করেছে, কিন্তু তিনজনের বক্তব্য একটু একটু করে আলাদা। কাকে জানবো আমরা? হবস, লক আর রুসো। এইবারে আসবে, দেখ কে আসলো, টমাস হবস। হবসের লেখা বইটার নাম হচ্ছে, বলো একদম, হবসের লেখা বইটার নাম হচ্ছে লেভিয়াথান। হবসের লেখা বইটার নাম লেভিয়াথান। লেভিয়াথানের কথা হচ্ছে বিরাট বড় সামুদ্রিক জীব, বিরাট বড় সামুদ্রিক জীব। তো এই লেভিয়াথান গ্রন্থে হবস 1651 এই লেভিয়াথান গ্রন্থে হবস বলছে যে, হবসকে বলা হয় কি, আইনগত সার্বভৌমিকতার জনক। কি? আইনগত, ঠিক আছে, আর রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হবসকে বলা হয়। আর হবস কি? চরম সার্বভৌমিকতার জনক। হবস কি বলছে? নিজেদের মধ্যে চুক্তি করলাম, চুক্তিটা কেন করলাম? ক্লিয়ার করে বোঝ। চুক্তি আমরা কেন করলাম? আমাদের প্রোটেকশনের জন্য, তাই তো। একজনকে সার্বভৌম ক্ষমতা দিলাম। হবস বলছে ক্ষমতা দেওয়ার পর তার থেকে আর কেউ কাটতে পারবে না। ক্ষমতাটা দিলে, দেওয়ার পরে তার থেকে কেউ করতে পারবে না, কাটতে পারবে না, সেই হয়ে গেল সার্বভৌম। তার মানে কি হচ্ছে? রাজা হয়ে গেল, চরম রাজতন্ত্রের সমর্থক, যে রাজা তার ছেলে, রাজা তার ছেলে, রাজা, এটাই থাকবে, ওকে আর ক্ষমতা থেকে কেউ সরাতে পারে না। তাহলে হবসের সার্বভৌমিকতা তত্ত্ব কীরকম সার্বভৌমিকতা? চরম সার্বভৌমিকতার জনক, চরম সার্বভৌমিকতা। যদি আসে কোশ্চেন, চরম সার্বভৌমিকতা, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? চরম সার্বভৌমিকতার জনককে রুসো। আইনগত সার্বভৌমিকতা বা রাজনৈতিক সার্বভৌমিকতা যদি কোশ্চেন আসে, রাজনৈতিক সার্বভৌমিকতার জনককে হবস। মনে থাকবে? তো হবস থেকে দুটোই কোশ্চেন। হবসের লেখা বইটার নাম কি? লেভিয়াথান। আর রাজনৈতিক সার্বভৌমিকতার জনককে হবস। আইনগত সার্বভৌমিকতার জনক হবস। মনে থাকবে? এইবারে এই যে সার্বভৌমিক কথাটা জানছিস, কথাটা কি সার্বভৌমিকতা? এই যে সার্বভৌমিকতা আমরা জানছি, সার্বভৌমিকতার জনককে, এই টাইমেই, এর কিছু কিছু টাইমের মধ্যেই একজন তাত্ত্বিক আছে, সেটা হলো বোদা, বোদা। তোরা বলবি কি সমস্ত নাম বলছেন আপনি? বোদা, জিন বোদিন, এটা হচ্ছে, একে বলা হয় সার্বভৌমিকতার জনক। অ্যাকচুয়ালি সার্বভৌমিকতা কি? সোভারেনিটি। সোভারেনিটি ইজ সুপ্রিম পাওয়ার ওভার সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস আনরেস্ট্রেন্ড বাই ল। সোভারেনিটি ইজ সুপ্রিম পাওয়ার। sovereignty is supreme power of the state. Sovereignty is supreme power of the state over citizens and subjects unrestrained by law. দেখ, এটা ফেমাস উক্তি। যাবোদাকে কি বলা হয়? যাবোদাকে সার্বভৌমিকতার জনক। সার্বভৌমিকতা কি অ্যাকচুয়ালি? বলছে রাষ্ট্রের এমন একটা ক্ষমতা যা আইনের দ্বারা, আনরেস্ট্রেন্ড বাই ল, আইনের দ্বারা অনিয়ন্ত্রিত। আর সোভারেনিটি সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট, রাষ্ট্রের এমন একটা পাওয়ার, সুপ্রিম, চরম ক্ষমতা। কি ক্ষমতা? চরম ক্ষমতা, সুপ্রিম পাওয়ার। কার? রাষ্ট্রের একটা চরম ক্ষমতা যা নাগরিক এবং প্রজাদের ওপর প্রয়োগ করা হয়, যেটা আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত। এই সার্বভৌমিক ক্ষমতাকে কবে ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি? কোনো রাষ্ট্র, আমাদের ভারত তো সার্বভৌম রাষ্ট্রকে এমন একটা আমাদের পাওয়ার, যেটা বাইরে থেকে কোনো রাষ্ট্র চাইলেই আমাদের আক্রমণ করতে পারবে না। সে রাষ্ট্রের সংজ্ঞাতে বলেছিলাম, বহিঃশক্তির আক্রমণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত। ক্লিয়ার? আবার অভ্যন্তরীণ কোনো শক্তি আমরা নিজেদের মধ্যে গ্রুপ করে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো, তাও পারবো না। তাহলে দুদিক থেকেই রাষ্ট্র কি? স্বাধীন। সার্বভৌম ক্ষমতা বুঝতে পারছিস কি বললাম? সার্বভৌম ক্ষমতা এমন একটা পাওয়ার, চরম ক্ষমতা, যা
আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত, মানে রাষ্ট্রের এটা ক্ষমতা, চরম ক্ষমতা। ক্লিয়ার? তাহলে এই সার্বভৌম ক্ষমতা কে ব্যবহার করে? সরকার, মানে রাষ্ট্র ব্যবহার করে অ্যাকচুয়ালি। তাহলে গিয়ে কি বললাম, সার্বভৌমিকতার জনককে জাবোদা। জাবোদার বইটা লেখা আসে না অতটা, 6 বুকস অফ দ্য রিপাবলিক, এই বইটা আসে না, সেই জন্য আমি বলছি না, তোদের মনে রাখার প্রয়োজন নেই। কিন্তু জাবোদাকে কী বলা হয়? সার্বভৌমিকতার জনক। সেই সার্বভৌমিকতারই হবসকে কী বলা হচ্ছে? রাজনৈতিক সার্বভৌমিকতার জনক। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? হবসকে। ক্লিয়ার হচ্ছে? তাহলে হবসের লেখা বইটার নাম কি? লেভিয়াথান। হবসের পরে এইবার হচ্ছে, হবসের পরে আসছে লক। হবসের পরে কি আসছে? জন লক, ব্রিটিশ তাত্ত্বিক জন লক, দুজনাই ব্রিটিশ। জন লক এসে রাষ্ট্রবিজ্ঞানে আবার ওই যে একবার রাষ্ট্রবিজ্ঞানের রেভুলেশন কে, অ্যারিস্টটল, তারপরে আধুনিক কে করলো? ম্যাকিয়াভেলি। এইবারে আর একজন এলো জন লক। এ খুব ইম্পর্টেন্ট, জন লক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন লকের বইটার নাম কি? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট। টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট বললেও হবে। টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট, টু ট্রিটিজ, টু ট্রিটিজ, টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট বললেই হবে, ঠিক আছে? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট আর টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট, এরকমভাবে তখন অন দিবি, আর নাহলে টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট আসলেই হবে, বললেই হবে। তো লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট। তো টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট গ্রন্থে লক বলছে কি? লক প্রথম এসে কীরকম সার্বভৌমিকতা বলছে? প্রকৃতির রাজ্যে যখন মানুষ ছিল তখন মানুষের মধ্যে হিংসা বিভেদ কিছু ছিল না। ঠিক যখনই ব্যক্তিগত সম্পত্তি এলো তখন মানুষ কী করলো? নিজেদের মধ্যে চুক্তি করলো, দুটো চুক্তি করলো। বলছে একটা নিজেদের মধ্যে চুক্তি করে একজনকে কী করলো? সার্বভৌম ক্ষমতা দিল। হবস এখানেই শেষ হয়ে গেছিলো। এইবার বলছে আর একটা সরকারের সাথে চুক্তি করলো, যে যাকে সার্বভৌম ক্ষমতা দিল তার সাথে চুক্তি করলো। মানে তোরা ধর আমাকে কি করেছিস? আমাকে বলেছিস এই ব্যাচ মেনটেন করার দায়িত্ব দিয়েছিস, মানে সেই স্কুলে ক্লাসের মনিটর হয় না, ঝামেলা করছে, স্যাররা একটা মনিটর দাঁড় করিয়ে দিল, ঠিক আছে? এইবার এইবার আমার সাথে চুক্তি হচ্ছে, তোরা বললি, এরপরও আপনাকে দাঁড় করালাম আমরা, এরপরেও যদি আমাদের মধ্যে ঝামেলা হয় তাহলে আপনাকে সরিয়ে দিয়ে আবার অন্য কাউকে। বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক দেখ, গণতন্ত্র চলে এলো। যে বলছে সার্বভৌম ক্ষমতা দিল, আর একটা সরকারের সাথে চুক্তি করলো। সরকারকে বলছে তুমি যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারো, স্বাভাবিক অধিকার কটা মানুষের? তিনটেই, জীবন, সম্পত্তি আর স্বাধীনতা, এই তিনটেই তো আমরা রক্ষা করতে চাই। ওকে বলছে সার্বভৌম ক্ষমতা যাকে দিয়েছে, তুমি যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারো তাহলে তোমাকে সরিয়ে অন্য কাউকে বসাবো। মমতা ব্যানার্জি, দিদি তুমি যদি বেকার ভাতা আমাদের না দাও 1,500 টাকা করে, এই ভোটে জেতার পর যদি 1,500 টাকা করে না দিচ্ছ তাহলে কিন্তু পরের বার আর আসতে পারবে না। আর তোদের ক্ষেত্রে কি লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যে এইসব আছে তোদের স্কলারশিপ 12,000 টাকা, এইসব ব্যাপারগুলো আছে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, এখন এখন দেখ, ফ্যামিলি ইনকাম মোটামুটি 6,000 টাকা। আমাদের ধর আমরা ধর 2 ভাই, বাবা আছে মা আছে। বাবা বার্ধক্য ভাতা পাচ্ছে, মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আমি আর দাদা হচ্ছে যুব ভাতা। ব্যাস 6,000 টাকা তো এমনিই চলে আসছে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিস তো? ঠিক খাওয়া পড়া হয়ে যাবে, এই একটা ব্যাপার। তো তো যদি এইগুলো দিদি বন্ধ করে দিল, ভোটে জেতালাম দিয়ে দিদি বন্ধ করে দিল, ব্যাস তারপর কি করব? তারপরে আমরা সব এর পরের বার আর ভোট চাইলে পাবে, সে যত টাকাই দেবে বলবে, আর বিশ্বাস করবো না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বললাম? তো তেমনি হচ্ছে লক বলেছে, লক বলছে সার্বভৌম ক্ষমতা কাকে দেবে? সার্বভৌম ক্ষমতা একজনকে দিলাম, আর তার সাথে আরেকটা চুক্তি করলাম সরকারের সাথে, যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারে তাহলে তাকে কি করব? সরিয়ে দিয়ে অন্য কাউকে বসাবো। এটাই চলে এলো কি? গণতন্ত্রের ধারণা চলে এলো। লককে বলা হয় উদার নীতিবাদের জনক। কি বলা হয়? উদার নীতিবাদের জনক। ভেরি ভেরি, রাষ্ট্রবিজ্ঞানে একটা রেভলিউশন এলো। গোটা এতদিন কি চলছিল দেখ, রাজতন্ত্র। এতদিন কি চলছিল? রাজতন্ত্র। এইবার লকের কথা শুনে, লকের এই গ্রন্থটা 1690 লককে কি বলা হয়? উদার নীতিবাদের জনক। মনে থাকবে, উদার নীতিবাদ, উদার নীতিবাদের জনক কে? জন লক। উদার নীতিবাদের জনক, আদি জনক জন লক। জন লক এসে আসার পরেই 1688-তে সেই জন্য কি বিপ্লব শুরু হয়ে গেল? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব। রাজতন্ত্র ছিল, সেটাকে কি করে দিল? উৎখাত করে দিল, দিয়ে গণতন্ত্র চলে এলো। বুঝতে পারলে? রাষ্ট্রবিজ্ঞান বুঝতে গেলে এই জায়গাটা বুঝতে হবে। দেখ, শিফট হয়ে গেল রাজতন্ত্র থেকে কি হয়ে গেল? গণতন্ত্র। প্রথমে কি ছিল? প্রথমে ছিল পোপতন্ত্র। পোপতন্ত্রের পরে কি চলে এলো? রাজতন্ত্র। রাজতন্ত্রের পরে এবার কি চলে এলো? গণতন্ত্র। আজকের দুনিয়ায়, গোটা দুনিয়ায় প্রায় গণতন্ত্র। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কোন ব্যক্তিটি প্রথম উদারনীতিক গণতন্ত্রের কথা বলে? জন লক। বুঝতে পেরেছিস কি বললাম? জন লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট।
আর জন লককে কি বলা হয়? উদারনীতিবাদের জনক। উদারনীতিবাদ কি বলে? উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার কথা বলে। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার কথা। রাষ্ট্রবিজ্ঞানে দুটোই দৃষ্টিভঙ্গি, একটা এটা আর একটা পরে বলছি। এই উদারনীতিবাদ আসার পরে গোটা ইউরোপ কী হয়ে গেল? উদারনীতিবাদ, ক্যাপিটালিস্ট। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? পুঁজিবাদকে। যে রাষ্ট্রের উপরে কারা থাকবে? বড়লোক। রাষ্ট্রের উপর রাষ্ট্র কারা চালাবে? বড়লোকরা, পুঁজিবাদীরা। তো আমেরিকা, ইউরোপ সব কী হয়ে গেল? উদারনীতিবাদী। ক্লিয়ার হচ্ছে? আমেরিকা, ইউরোপ কী হয়ে গেল? উদারনীতিবাদ। আর উদারনীতিবাদ ফুলে ভেবে উঠলো এই টাইমে। অ্যাডাম স্মিথ এই উদারনীতিবাদকে আরও ফুলে ভেবে ওটা অ্যাডাম স্মিথ তার বই লেখে ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ আসার পরে তো পুঁজিবাদ আরও উপরে উঠে যায়, চরম পর্যায়ে। পরে আসছি। তাহলে উদারনীতিবাদের জনক এখান থেকে কী মনে রাখবো? লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট। আর লককে কী বলা হয়? উদারনীতিবাদের জনক। উদারনীতিবাদ কী বলে? ব্যক্তি স্বাধীনতার কথা বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো কী বললাম? আচ্ছা, এরপরে দাঁড়িয়ে লক চলে গেলাম, লক হয়ে গেল। লকের পরে আসলো রুশো। আর লক আর রুশোই এই দুটোর কথা বলে। গণতন্ত্রকে রাষ্ট্রবিজ্ঞানে মানে এই যে আমাদের আনছে এই দুজন ব্যক্তি। রুশো বই লেখে, রুশোর লেখা বইটার নাম কি? সোশ্যাল কন্ট্র্যাক্ট। রুশোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্র্যাক্ট। সোশ্যাল কন্ট্র্যাক্ট কত? 1761 এরকম টাইম পিরিয়ড করেই হবে। সোশ্যাল কন্ট্র্যাক্ট। সোশ্যাল কন্ট্র্যাক্ট লেখার পরে ও বলছে সামাজিক চুক্তির ধারণা দেয়। কিসের দেয় ধারণা? সামাজিক চুক্তির তো দেয়ই। সাধারণ ইচ্ছার ধারণা। কিসের ধারণা? জেনারেল উইল, সাধারণ ইচ্ছা। বলছে প্রতিটা মানুষের কাছে দুটো ইচ্ছা আছে, একটা সাধারণ ইচ্ছা, একটা সকলের ইচ্ছা। দুটো ইচ্ছা কি কি? একটা হচ্ছে সকলের ইচ্ছা। সকলের ইচ্ছা কি জিনিস? দেখ, একটা হচ্ছে সকলের ইচ্ছা। সকলের ইচ্ছা, সকলের ইচ্ছাটা কি? সকলের ইচ্ছা আমাদের সবার ইচ্ছা আছে, আমাদের সবার যে ইচ্ছাগুলো। দেখ, আমার ধর একটা 4 চাকা লাগবে, বাইক আছে, একটা 4 চাকা লাগবে। তোদের কাছে ধর স্কুটি নেই, তোরা যে বাড়িতে এখন ডিমান্ড করছে একটা স্কুটি চলার জন্য একটা লাগবে, বা তোদের কাছে ফোন নেই কারোর কাছে, তাহলে একটা আইফোন হলে ভালো হয়। বুঝতে পারছিস? সবার দেখ আলাদা আলাদা চাহিদা। হ্যাঁ, এবারে তোরা কিন্তু চেয়ে বসিস না বাড়িতে, যে স্যার বলেছে এইসব কথাবার্তা বলছে। শোন, ব্যাপারটা হচ্ছে এই চাহিদাগুলো আছে তো আমাদের প্রত্যেকের দেখ আলাদা আলাদা চাহিদা। এটাকে বলা হচ্ছে সকলের ইচ্ছা। সকলের ইচ্ছা কি? ব্যক্তি স্বার্থ জড়িয়ে। আমার এটা চাই, তোর আলাদা একটা জিনিস চাই, ওর আলাদা, ব্যক্তি স্বার্থ জড়িয়ে। কিন্তু আর একটা জিনিস আছে, আর একটা জিনিস হচ্ছে বলছে সাধারণের ইচ্ছা। কি জিনিস? সাধারণের ইচ্ছা। সাধারণের ইচ্ছা এইটা কি জিনিস? এই সাধারণ ইচ্ছা। সাধারণের ইচ্ছা বলছে জেনারেল উইল। এই মুহূর্তে যদি আমাদের একটা কারেন্টটা চলে যায়, আমরা মোবাইল ফোন 4 চাকা এইসব চাইবো? সবাই আলাদা আলাদা চাইবো? সবাই একসাথে তখন একটা ইচ্ছা থাকবে, কারেন্টটা আয় বাবা, গরম লাগছে, গরম লাগছে, কারেন্টটা আয় অন্তত। এই মুহূর্তেই যদি কারেন্টটা চলে যায় আমাদের কি মনে হবে? গরম লাগছে, সবার ইচ্ছাগুলো দেখ এক জায়গায় চলে এলো না? সবার ইচ্ছাটা এক জায়গায়। এইটাকে বলা হচ্ছে সাধারণ ইচ্ছা, জেনারেল উইল। আর এই ইচ্ছার মাধ্যমে যদি গোটা ভারতের লোক একজনকে প্রধানমন্ত্রী করে, সেই প্রধানমন্ত্রী ভালো হবে না খারাপ হবে? বুঝতে পেরেছিস কী বললাম? কোনো ম্যানুপুলেশন নয়, এমনি ডিরেক্ট। আমাদের ধর বিবেকানন্দর মতো ব্যক্তি আছে, আর তাহলে গোটা দেশ কী চাইবে? সবাই চাইবে হ্যাঁ ওই প্রধানমন্ত্রী হোক, তাহলে দেশের ভালোই হবে, খারাপ কখনো হবে না। বুঝতে পারছিস কী বললাম? তো রুশোর বক্তব্য এটা, যখন তুমি নির্বাচন করছো শাসককে, সার্বভৌম ক্ষমতাকে, তখন কোন ইচ্ছার মাধ্যমে? সাধারণ ইচ্ছার মাধ্যমে। কোন ইচ্ছার মাধ্যমে? সাধারণ ইচ্ছা। কিন্তু আমরা এখন নির্বাচন করি সকলের ইচ্ছার মাধ্যমে। আমরা কিসের মাধ্যমে নির্বাচন করি? সকলের ইচ্ছার মাধ্যমে। বুঝতে পেরেছিস কী বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে সাধারণ ইচ্ছা ক্লিয়ার। তাহলে সাধারণের ইচ্ছা তত্ত্বের জনককে? রুশো। ক্লিয়ার হচ্ছে? আর রুশোই বলেছে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। সার্বভৌম ক্ষমতার উৎসকে জনগণ। জনগণ চাইলেই শাসককে তো নির্বাচন করবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে জনগণের সার্বভৌমিকতার জনক। আর একটা কে? জনগণের সার্বভৌমিকতার জনক। জনগণের সার্বভৌমিকতার জনককে? রুশো। জনগণের সার্বভৌমিকতার জনক। ক্লিয়ার হচ্ছে? জনগণের সার্বভৌমিকতার জনককে? রুশো। রুশোর পরে আমাদের আসছে, এইবার দেখ রুশোর পরে তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে দেখ আমরা প্রবেশ করলাম, আধুনিক যুগে প্রবেশ করলাম, তাই না? মডার্ন যুগে প্রবেশ করে গেলাম। এই টাইম পিরিয়ডে এরপরে আসছে হেগেল। হেগেল এসে রাষ্ট্রতত্ত্ব দেয়, দ্বন্দ্বের কথা বলে, দ্বন্দ্ববাদ। আর রাষ্ট্রকে হেগেল বলে রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা। রাষ্ট্র হলো মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা, এই সমস্ত কথা বলে। রাষ্ট্রকে বিরাট। অ্যারিস্টটলের মতো হেগেলও রাষ্ট্রকে গুরুত্ব দেয়। হেগেলকে বলা হয় ভাববাদী তাত্ত্বিক। কী বলা হয়? এই হেগেল আর এই কান্ট, এই দুজনকে, ইমানুয়েল কান্ট,
এই দুজনকে কি বলা হয়? ভাববাদী বা আদর্শবাদী তাত্ত্বিক। ভাববাদী বা আদর্শবাদী তাত্ত্বিক। মনে থাকবে কোশ্চেন কি আসবে, ভাববাদী বা আদর্শবাদ কাদের বলা হয়? ভাববাদী, ভাববাদী বা আদর্শবাদ, আদর্শবাদ নিয়ে কথা বলে। ভাববাদ বা আদর্শবাদ, এই আদর্শবাদ কথাটা কি বলে? রাষ্ট্রকে বেশি প্রাধান্য দেয়, রাষ্ট্রকে সব থেকে গুরুত্ব বেশি দেয়। রাষ্ট্র হচ্ছে একটা নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? একটা নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র আমাদের কল্যাণের জন্য ব্যবহার করবে। রাষ্ট্র কি করে? জনগণের কল্যাণ করার জন্য রাষ্ট্র আছে, ঠিক আছে? তাই রাষ্ট্রের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে, রাষ্ট্রের মধ্যেই মানুষকে বসবাস করতে হবে। ক্লিয়ার হচ্ছে? অ্যারিস্টটলের সাথে মতের মিল আছে। আর হেগেল বলেছে বাদ প্রতিবাদ সংবাদের কথা বলেছে, বলেছে দ্বন্দ্বের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছে। দেখ, আমরা যখন ছোট ছিলাম তখন কী ছিলাম? পরিবারের মধ্যে থাকতাম, মা 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 বেশি করতাম। বাচ্চা ছেলে কি মাকেই চেনে, আর কাউকে চেনে না। কিছু হলেই কেঁদে দেবে, মায়ের কাছে যাবো, তুই নিতে পারবি না। ঠিক যখনই আমরা একটু বড় হলাম, এইবারে এই বয়সে তোরা এখন মাকে চাইবি সব সময়? না, ঘুরতে যাবো, মা চলো, মা তোমাকে ছাড়া আমি ঘুরতে যাবো না বলবি? দেখ, ম্যাক্সিমাম জন্ম না না, মা বাবা থেকে দূরে গেলেই ভালো আছে, বন্ধু বান্ধব যাবো। তো তোরা পরিবারে এবার তোদের যখনই চাহিদা পরিবারের মধ্যে ফুলফিল হচ্ছে না, তখনই তোরা আন্দোলন করলি, আন্দোলন করে কোথায় চলে যাবে? বাইরে বেরিয়ে এলি, মানে পুরো সমাজে এলি। আমাদের এবার সোসাইটি চাই, সোসাইটিতে বন্ধুবান্ধব হলো। এবার পুরো সমাজও একটা টাইম আসবে, তোদের পুরো সমাজও তোদের নিডস ফুলফিল করতে পারবে না। কীরকম? তোদের এখন ঘোরার ডেস্টিনেশনগুলো কি? এই পুরী যাব, দীঘা যাব, মন্দারমণি যাব, দার্জিলিং যাব, এই অবধি হবে। ঠিক একটু বড় হয়ে যা, নিজেরা ইনকাম করতেছে, তারপর না না, এই পুরো সমাজে আমাদের হচ্ছে এবার সিমলা যেতে হবে, এইবার মানালি যেতে হবে, বা কাশ্মীর যেতে হবে। এইসব এগুলোও যখন হয়ে যাবে ডোমেস্টিক, ভারতের মতো ঘোরা যাবে না, তারপরে তোদের এবার বিয়ে শাদি করলি আর বরের প্রচুর টাকা আছে, হ্যাঁ না, সুইজারল্যান্ড যাব। তাহলে দেখ, গন্ডি এইবার দেশের গন্ডি পেরিয়ে গেলি, মানে এইবারই তোদের দরকার পড়লো রাষ্ট্রের। মানে এইটাই হেগেল বলেছে। হেগেল বলছে প্রথমে ছিল কি পরিবারের মধ্যে সীমাবদ্ধ, বাদ, ওটাকে বলা হতো বাদ। আর বাদের পরেই এসছে প্রতিবাদ হিসেবে, বাদের পরেই হচ্ছে প্রতিবাদ হিসেবে সংবাদ এসে, মানে বাদ, তারপরে হচ্ছে প্রতিবাদ, প্রতিবাদ হিসেবে কী এসছে? পুরো সমাজ, পুরো সমাজের পরেই সংবাদ হিসেবে এসছে রাষ্ট্র। কি তৈরি হয়েছে? রাষ্ট্র। এইভাবে রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা দিয়েছে কে? হেগেল। বুঝতে পারলি? বাদ, প্রতিবাদ, সংবাদ, এই দ্বন্দ্বমূলক থিওরি, এটা কে দেয়? হেগেল। আর এই হেগেলের থিওরিতেই মানে হেগেলের এই দ্বন্দ্বমূলক যে থিওরি দেয়, তাতে প্রভাবিত হয়ে আর একজনের জন্ম হয়, সে হলো কার্ল মার্কস। কে আছে? কার্ল মার্কস। গোটা ইউরোপ কী হয়ে গেছে এতদিনে? উদারনীতিবাদ, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পুঁজিবাদের কথা বলে। এই টাইমে আর একজন তাত্ত্বিক আছে, কার্ল মার্কস। কে আছে? কার্ল মার্কস, জার্মানিতে। কার হয়? এই কার্ল মার্কস। এই টাইমে কে আছে? কার্ল মার্কস। কার্ল মার্কস হচ্ছে কার্ল মার্কস, একে ভাবিস না, একে তো চিনিস সবাই। কার্ল মার্কস কে আছে? কার্ল মার্কস। ইউরোপে কার্ল মার্কস আসার পরে, এই কার্ল মার্কসের আগে একজনের কথা বলি। উদারনীতিবাদ যখন ছড়ায়, তখন আরেকজন তাত্ত্বিক 1776 সালে একটা বই লেখে, ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ। কে বই লেখে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলছে পুঁজিবাদকে বিকশিত করে। বলছে যদি ধর শিল্পের বিকাশ হচ্ছে, তো বলছে পুঁজিবাদ মানে কি? পুঁজিবাদ বলছে কোনো লেজিস ফেয়ারের যুক্তি দেয়, মানে লেজিস ফেয়ার বলে একটা ঘটনা বলে, যে এই তত্ত্বটা কি, আমাদের ধর ব্যবসায়ী যারা আছে, ধর আম্বানি আদানি, এরা ব্যবসায়ী, আর আমরা কি হচ্ছে? শ্রমিক। হ্যাঁ, তো এই ব্যবসায়ী আর শ্রমিকদের মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না, মানে রাষ্ট্র থাকবে না, কেউ হস্তক্ষেপ করবে না। ব্যবসায়ী ব্যবসা করছে, সে যত টাকা খাটাতে পারে, মজুরি যতটা ইচ্ছা দিতে পারে, সে মজুরি দিচ্ছে, সে 20 টাকা মজুরিতেও কাজ করাতে পারে। সে যদি শ্রমিককে দিয়ে কাজ করাতে পারে, তার প্রফিট হবে, সে প্রফিট করতে পারে। পুঁজিবাদের ধারণা হচ্ছে, পুঁজিবাদে কোনো বাউন্ডেশন নেই। যে একটা তুই বাজারে গেলি, বাজারে আমরা যদি নীলপুর বাজারে যাই, দেখি আলুর দাম 10 টাকা কেজি যদি হয়, দেখবি সবাই 10 টাকা কেজি বা 10 টাকা 50 বা ওর মধ্যেই ঘোরাফেরা করবে। এটা একটা বাজারে রেট করে দেওয়া আছে, এর তুমি কমাতে পারবে না, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এই পুঁজিবাদে কি বলছে? পুঁজিবাদে কেউ 10 টাকায় বেচতে পারে, কেউ 15 টাকায় বেচতে পারে, কেউ 20 টাকায় বেচতে পারে, সেটা তার ক্রেডিট। বুঝতে পেরেছিস কি বললাম? এখানে কোনো বাউন্ডেশন নেই। এরকমভাবে পুঁজিবাদ ফুলে ফেপে ওঠে। তো আমেরিকা, ইউরোপে পুঁজিবাদ আস্তে আস্তে কি ছড়িয়ে গেল? কার জন্য? অ্যাডাম স্মিথের জন্য। অ্যাডাম স্মিথ বইটার নাম কি? ওয়েলথ অফ নেশন। অ্যাডাম স্মিথ ওই 1776 সালে বই লেখে, ফাদার অফ ইকোনমিক বলা হয় অ্যাডাম স্মিথকে। তো অ্যাডাম স্মিথের পরেই ঠিক তার 50-100 বছর পরেই আসে কার্ল মার্কস। কার্ল মার্কস যখন আসছে, দেখছে গোটা ইউরোপে কী হয়ে গেছে? উদারনীতিবাদ ছড়িয়ে গেছে। উদারনীতিবাদ মানে লিবারালাইজেশন ছড়িয়ে গেছে। লিবারালিজম মানে গণতন্ত্র চলছে, ব্যক্তি স্বাধীনতা, শিল্পের বিকাশ হচ্ছে। সেই টাইমে যন্ত্রপাতি চলে এলো, নতুন যন্ত্রের আবিষ্কার।
যন্ত্রের আবিষ্কার হওয়াতে কী শুরু হয়ে গেল, শ্রমিকদের আর দরকার পড়ছে না, একটা যন্ত্র 100 জনের কাজ করছে। তখন মার্কস এসে দেখছে, কার্ল মার্কস এসে চারিদিকে কি অবস্থা, চারিদিকে শুধু শ্রমিকরা আর কাজ পাচ্ছে না, শ্রমিকদের দরকার পড়ছে না। তো যখন প্রথম যন্ত্র এলো ভাব, তখন তো এরকমই, যখন প্রথম আমাদের কম্পিউটার এলো বলুন সব কাজ উঠে যাবে, কেউ আর কাজ পাবে না। এখন আবার এআই এর যুগে বলছে এআই এসছে মানে ইঞ্জিনিয়ারিং চাকরি সব চলে যাচ্ছে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে যখন যন্ত্র এলো তখন শ্রমিকদের কাজ চলে যাচ্ছিল। সেই টাইমে কার্ল মার্কস এসে দেখছে শ্রমিকদের দুর্দশা। সেই টাইমে কার্ল মার্কস এসে বলছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র শোষণ করছে কাদেরকে, শ্রমিকদের। তাই শ্রমিক শ্রেণীর কী করেছে, ও বলছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সাম্যবাদ কমিউনিজম প্রতিষ্ঠা করতে হবে, সেই জন্য সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানে সমাজের যে উৎপাদনের উপকরণগুলো আছে, উৎপাদনের উপকরণ বলতে সব দেখ, এগুলো উৎপাদন হয়ে এসছে, এই উপকরণগুলোর মালিকানা কাদের থাকবে, জনগণের, আর ব্যক্তিগত মালিকানা থাকবে না। কিন্তু ইউরোপে কী শুরু হয়ে গেছিলো, ব্যক্তিগত মালিকানা। বুঝতে পারছিস কি বললাম? ব্যক্তিগত মালিকানার কোনো জিনিস থাকবে না। কমিউনিজমে কি থাকবে, সবাই সমান, ধনী আর দরিদ্র বলে এরকম থাকবে না। কমিউনিজম মানে কি, সবাই সমান অবস্থা থাকবে, সামর্থ্য অনুযায়ী কাজ করবে কিন্তু প্রয়োজন অনুযায়ী ভোগ করবে। আমার সামর্থ্য, আমি 1 লাখ টাকা ইনকাম করছি, কিন্তু 1 লাখ টাকা আমি খেতে পারবো, 1 লাখ টাকা খেতে পারবো না। তাহলে মাসে 1 লাখ টাকা খেতে না পারলে তাহলে কী করবো, তোদেরকে আবার আমাকে বিলিয়ে দিতে হবে। তোরা ইনকামই করছিস না, তোদেরকে আবার 5,000 5,000 5,000 5,000 করে ভাগ করবে। তাহলে আমারও আলটিমেটলি আমি 5,000 টাকার দর খেয়েছি। তো এরকম একটা ব্যাপার। তো এই ধারণা, কমিউনিজমের ধারণা কে নিয়ে আসে, কার্ল মার্কস। কার্ল মার্কস তাহলে কাদের স্বার্থে লড়াই করলো, গরিবদের স্বার্থে, শ্রমিক শ্রেণীর স্বার্থে। তার শ্রেণীহীন শোষণহীন সমাজ কী চাইছিল, শ্রেণীহীন সমাজে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে। তাহলে কার বিরুদ্ধে আন্দোলন করছে, পুঁজিবাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আর তত্ত্বটা কি, উদারনীতিবাদের বিরুদ্ধে। মার্ক্সবাদ কাদের কাদের বিরুদ্ধে লড়াই করে, উদারনীতিবাদের বিরুদ্ধে। তার রাষ্ট্রবিজ্ঞানে পরস্পর দুটোই দৃষ্টিভঙ্গি। এবার পড়বি তোরা, একদিকে উদারনীতিবাদ, একদিকে কি মার্ক্সবাদ। শুনে রাখ, 12 অবধি এই কথাটা মনে রাখিস। 12-এর শুরুতেই এই দুটো দেশ নিয়ে লড়াই হবে, একদিকে আমেরিকা উদারনীতিবাদ, আর একদিকে রাশিয়া সমাজতন্ত্র। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে কী চলে এলো, শ্রমিক চলে এলো। আমাদের অবস্থায় আমাদের ছোটোবেলায় এরকম, বুঝলি তো? এই হচ্ছে আমাদের ছোটোবেলা। এই যে আম্বানি, এক্সাম্পল দিচ্ছি, উদারনীতিবাদ কী করে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে। আম্বানি জিও নিয়ে এসছে, জিও প্রথম 2 বছর ফ্রি, 4G আমরা ব্যবহার করেছি, ফ্রি 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 করতে করতে এখন 799 ছাড়া রিচার্জ করা যাবে না। ঠিক আছে? আর কাদেরকে শোষণ করছে, গরিবদের। বড়লোক হয়েই যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে, আর গরিব আরও গরিব হয়ে যাচ্ছে। তো মার্ক্সবাদ কার বিরুদ্ধে লড়াই করে, এই পুঁজিবাদের বিরুদ্ধে। পুঁজিবাদ তো তোরা বুঝতে পারবি না, ধর ক্যাপিটালিস্ট, এই যে আম্বানি ছেলের বিয়েতে যে আনন্দ, মানে দেখেছি না, স্যার 1 মাস ধরে বিয়ে হচ্ছে, 2 মাস ধরে বিয়ে হয়েই যাচ্ছে, সেলিব্রিটি আছে, সবাই বিয়ে করছে, গান করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই পুঁজিবাদের বিরুদ্ধে কে লড়াই করে, কার্ল মার্কস। মনে থাকবে, মার্কসের থিওরিতেই লেনিন, তারপরে হচ্ছে লেনিনের কথা পড়বো, স্টালিনের কথা পড়বো, তা এই মার্কসের থিওরি। হ্যাঁ, মার্কস এঙ্গেলসের কথা বলবো। মার্কসের লেখা বইটার নাম কি মনে আছে? মনে নেই? হ্যাঁ একদম, দাস ক্যাপিটাল। তোদের স্মৃতিশক্তি খুব ভালো, চাপ নেই, পেয়ে যাবি 40-40। দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কসের লেখা। আর মার্কসের সাথে আর একজনের দেখা হয়, এঙ্গেলস। মার্কস এঙ্গেলস একদম ফেমাস একটা বই লেখে, কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট কমিউনিস্ট ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো ম্যানিফেস্টো কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848, ফেমাস বই। বুঝতে পেরেছিস? এই মার্ক্সই তত্ত্ব দেয়, শ্রেণী সংগ্রাম, বিপ্লব। বলছে বড় লোকরা আমাদের শোষণ করছে, শোষণ করতে করতে এমন একটা টাইম আসবে যেখানে আমরা বিপ্লব করে দেবো, মানে জনগণ মিলে সব ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি শেষ করে দেবো, দিয়ে কি প্রতিষ্ঠা হবে, প্রাইভেট প্রপার্টি সব শেষ, তাহলে কি থেকে যাবে, সবাই এক লেভেলে চলে আসবো, দিয়ে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে। এইসব কার্ল মার্কসের কথা। কিন্তু এই মার্কসের কথা শুনে তোরা আবার ভাবিস না যে সিপিআইএম আর মার্ক্সবাদ এক, ওরকম না। এর তত্ত্ব নিয়েছে, দিয়েই যেই দেশগুলো নিয়েছে সেই দেশগুলোর পরিস্থিতি খারাপ। মানে আন্দোলনের সময় সব শ্রমিকদের আন্দোলন, আর যখনই আন্দোলন করে গেছে ডিক্টেটর হয়ে গেছে। মানে একজন করে শাসক এসছে। ধর লেনিন আন্দোলন করেছে, লেনিন প্রথম বলসেবিক বিপ্লব করে রাশিয়ায় 1917 সালে, ওখানে মার্ক্সবাদ প্রতিষ্ঠা করে, মার্ক্সিজম কমিউনিজম প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠান করার পরেই লেনিন টপে থাকার পরে আবার শ্রমিকদের হাল একই হয়ে যায়। লেনিনের পরে স্টালিন আসে, ও আরও ডিক্টেটর। শ্রমিকরা 8 ঘন্টা পরিশ্রম করছিল, ওকে 14 ঘন্টা পরিশ্রম করাচ্ছে। মানে শ্রমিকদের কথা আর শুনছে না। আর চীনে যাবি, মাও জেদাং আসার পরে চীনে তো কেউ কোনো কথাই বলতে পারে না রাষ্ট্রের বিরুদ্ধে।
আমরা তো এই তৃণমূলের যুগে মানে টিএমসি যুগে আমরা স্বাধীন, মানে সবাই সব রকম আন্দোলন করে, এই আমি ক্যামেরার সামনে বলছি, বুঝতে পেরেছিস কী বললাম, এটা বলতে পারছি, এটা চীনে হতো না। এই যদি ভিডিও ছাড়তো দেখা গেছে এই স্যার এই বক্তব্য দিচ্ছে, ধর ওকে গায়েব করে দে, গায়েব, বুঝতে পেরেছিস কী বললাম। আলিবাবা ফাউন্ডার ছিল, নামটা ভুলে যাচ্ছি, ওকে ওকে জ্যাকমা, গায়েব, মানে অত বড় লোক, 3 নম্বর না 4 নম্বর র্যাঙ্ক ছিল গোটা ওয়ার্ল্ডের, ওকে আর খুঁজে পাওয়া যায়নি চীনে, মানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছিল হয়তো, বুঝতে পেরেছিস কী বললাম। তো এরম ডিক্টেটরশিপ হয়ে যায়, মার্কসিজম আসে, নিয়ে আসা আন্দোলনের সময় সবাই শ্রমিকদের নিয়ে করে আন্দোলনটা, আর যখনই যে জিতে যাওয়ার পরে যে লিডার হয় তার ডিক্টেটরশিপ চলে, বুঝতে পেরেছিস কী বললাম। তো এইগুলো যখন ডিটেলসে পড়ানো হবে, আমি অনেক এরকম ভিডিও বানাবো, চাপ নেই, তোরা জানতে পারবি যদি ডিটেলসে মার্ক্সবাদ উদারনীতিবাদ জানতে চাস, আমি ভিডিও বানাবো, আলাদা করে ভিডিও বানাবো। তো এই টপিকের মধ্যে বুঝতে পারলি মার্ক্সের লেখা কী মনে রাখবো, দাস ক্যাপিটাল, আর কি, আর কমিউনিস্ট ম্যানিফেস্টো, মার্কস এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো, এগুলো মনে থাকবে। তাহলে মার্ক্সবাদ চলে এলো 1848, এই টাইমে কী হয়ে গেলো মার্ক্সবাদ, তো গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হয়ে গেল, একদিকে উদারনীতিবাদ, একদিকে মার্ক্সবাদ, ঠিক আছে। এই আসার পরেই, এরপরে চলে এলো মার্ক্সবাদ আসার পরেই, এই টাইমে কে আসছে, এই টাইমে জেএস মিল, জেএস মিল, জন স্টুয়ার্ট মিল, এ বলা হয় উদারনীতিবাদ এসছে। উদারনীতিবাদের একে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবর্তক, কী বলা হয়, ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তির ইন্ডিভিজুয়ালি খুব গুরুত্ব দেয়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তা কাকে বলা হয়, জেএস মিল। জেএস মিলের লেখা বইটার নাম হচ্ছে অন লিবার্টি, কী লেখা, অন লিবার্টি, জেএস মিলের লেখা অন লিবার্টি, ঠিক আছে। এই গ্রন্থে ও ব্যক্তি স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার ধারণা দেয় যে ব্যক্তি ইন্ডিভিজুয়ালে স্বাধীনতা থাকা প্রয়োজন। জেএস মিলের পরে আসে বেনথাম, জেএস মিলের পরে জেরেমি বেনথাম। বেনথাম এসে হিতবাদের কথা বলে, কিসের প্রবক্তা, হিতবাদ বা উপযোগিতাবাদ, বলছে সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ প্রয়োজন, যেটা দরকার, কি দরকার, সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখ, কে বলছে, জেরেমি বেনথাম। আর ওর তত্ত্বের নাম কি, উপযোগবাদ, কি বলা হয়, উপযোগবাদ, মনে রাখবে। তাহলে জেএস মিলের তত্ত্বের নাম কি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আর আধুনিক উদারনীতিবাদের জনক হচ্ছে জেএস মিল, আর বেনথামকে কি বলা হয়, হিতবাদ বা উপযোগিতাবাদের জনক, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, হয়ে গেল কার্ল মার্কস, হয়ে গেল মার্কসিস্ট থিওরি। এরপরে চলে এলো আচরণবাদ, রাষ্ট্রবিজ্ঞানে একটা নতুন ধারণা এলো, আচরণবাদ, রাজনৈতিক চর্চায়। এতদিন মার্ক্সবাদ চলছিল, এরপরে বলছে 1908 সাল দুজন তাত্ত্বিক আছে, গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্টলে। কে আছে, গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে। গ্রাহাম ওয়ালাসের লেখা হিউম্যান নেচার ইন পলিটিক্স, কি, আর আর্থার বেন্টলের লেখা দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। এই দুটো গ্রন্থে আচরণবাদের উদ্ভব করে। জিনিসটা কি বলছে, রাষ্ট্রবিজ্ঞান আর আলোচনা এতদিন কি চলছিল, প্রতিষ্ঠান কেন্দ্রিক, মানুষকে নিয়ে চলছিল, ইন্ডিভিজুয়ালকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, স্টেট নিয়ে আলোচনা করলাম, তো এতক্ষণ পোপকে নিয়ে আলোচনা করলাম। কিন্তু এইবার বলছে আমাদের আলোচনাটা এইবার আমরা বিজ্ঞান ভিত্তিক করব, প্রতিষ্ঠান কেন্দ্রিক না, সাবেকি আলোচনা হবে না, এবার কি করব, বিজ্ঞান ভিত্তিক। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বলছে মানুষের আচরণ নিয়ে আলোচনা করব, কি আলোচনা করব, মানুষের আচরণ নিয়ে, এটাই হচ্ছে আচরণবাদী আলোচনা, ঠিক আছে। মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিশুদ্ধ বিজ্ঞান করব, ঠিক আছে। কীরকম ধারণা দেখ, রাষ্ট্রবিজ্ঞানকে বিশুদ্ধ বিজ্ঞান করবে, কিন্তু এটা তো পসিবল না। আচরণবাদী তাত্ত্বিক নাম কি, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে, কাকে বলা হয়, মনে থাকবে, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা চার্লস মেরিয়াম। রবার্ট ডাল লাও, বুঝতে পারছি, সব রান্না করে খাবো আমরা। তো আচরণবাদী তাত্ত্বিকেরা, এরপরে এই এতে মূল্যবোধহীন মানে মূল্যমান নিরপেক্ষ, কি বলছে, মূল্যমান মানে মূল্যবোধ থাকবে না। সায়েন্সে মূল্যবোধ আছে, মানে তোর ধর তোকে ব্লাড নেবে, তোর লাগবে না, না থাক, ব্লাড নেওয়া যাবে না, এরকম করবে সায়েন্স, তোকে তো পরীক্ষা করতে গেলে ব্লাড নিতেই হবে, ওই সব দেখবেই না। কিন্তু দুঃখ, ইমোশন, এগুলো কারা দেখবে, সামাজিক যে জায়গাগুলো, এইগুলো এরা দেখবে, দুঃখ, ইমোশন। তো আচরণবাদীরা কি মূল্যমান নিরপেক্ষের কথা বলে, তো মানুষ ওটা গ্রহণ করেনি। ঠিক তারপরেই আচরণবাদের পর উত্তর আচরণবাদ আছে, কে আছে, পোস্ট বিহেভিয়ারাল, ওইটা হচ্ছে ডেভিড স্টোন। উত্তর আচরণবাদের জনক কে, ডেভিড স্টোন। ডেভিড স্টোন এসে এও আচরণবাদী তাত্ত্বিক, ডেভিড স্টোন, দ্য পলিটিক্যাল সিস্টেম, এর বইটার নাম কি। ডেভিড স্টোন আসার পরে বলছে মূল্যবান যুক্ত করতে হবে, মানে আচরণবাদ থাকবে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে, কিন্তু মূল্যবোধও থাকবে, কারণ রাষ্ট্রবিজ্ঞানটা কি সমাজ বিজ্ঞানের পার্ট, ক্লিয়ার হচ্ছে। তাহলে ডেভিড স্টোন আসলো, ডেভিড স্টোন তার দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থ লাগলো। তারপরে এই 1971 এই টাইম পিরিয়ডে আসলো, এটা হচ্ছে কে, তো থিওরি অফ জাস্টিসের প্রবক্তা জন রস, কে নাম,
জন রলস। জন রলসের লেখা বইটার নাম কি? থিওরি অফ জাস্টিস। জন রলস আসার পরে বলছে আমাদের এই যে 1971, মানে কোথায় চলে এলাম দেখ, আর 2026 অব্দি আসতে হবে। 1971 এই টাইম পিরিয়ড করে জন রলস, রবার্ট নজিক, হায়েক, ফ্রেডরিক হায়েক, এরা এসে কিসের কথা বলে? নয়া উদারনীতিবাদ। কিসের কথা বলে? উদারনীতিবাদ তো ছিলই, তার সাথে নয়া উদারনীতিবাদ বলছে মুক্ত বাজার অর্থনীতি, খোলা মার্কেট, সবাই ব্যবসা করতে পারবে, এক ছাদের তলায় চলে আসবে, অবাধ বাণিজ্য করতে পারবে। বুঝতে পেরেছিস কি বললাম? কোনো বাউন্ডেশন থাকবে না, রাষ্ট্রের কোনো সীমানা থাকবে না, এই সমস্ত কথা বলে। এই সমস্ত কথা বলা মানে কি? বিশ্বায়নের কথা। এই সমস্ত কথা বলে মানে কি? গোটা পৃথিবীটা এক ছাদের তলায়। এখনকার আমাদের আলোচনাটা কীরকম হবে? এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। মানে সবাই এখন আর কোনো বাউন্ডেশন নেই, রাষ্ট্রের কোনো গণ্ডি নেই, যে কোনো দেশে যেতে পারছে, বিজনেস করতে পারছে। আম্বানি আমাদের এখানে বিজনেস করছে, আমেরিকাতেও বিজনেস করছে, অন্য কোনো দেশেও বিজনেস করছে। বুঝতে পেরেছিস কি বললাম? কোনো বাউন্ডেশন নেই, উদারীকরণ শুরু হয়ে গেছে, লিবারালাইজেশন। তো বিশ্বায়নের যুগ শুরু হয়ে গেছে। কিসের যুগ শুরু হয়ে গেছে এখন? বিশ্বায়নের যুগ। বুঝতে পেরেছিস? আমরা মোবাইলের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমেরিকায় জাস্টিন বিবার কি পরে ডান্স করছে, তার বা জর্ডান কি শু পরে খেলছে, বা মেসি ফুটবল খেলছে কোন শু পরে, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি ওই শু পরের দিনই চলে আসছে, অর্ডার দিল। অর্ডারও আবার অনলাইনেই, আমেরিকা থেকেই চলে আসছে হয়তো। বুঝতে পারছিস কথাটা কি বলছিস? কিসের জন্য? এটা বিশ্বায়নের জন্য। তো এখনকার ধারণা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের চলবে এটা, এই বর্তমান যুগে। বুঝতে পারলি রাষ্ট্রবিজ্ঞান কীভাবে এলাম? আর এই টাইমে তোদের জন্য, যেটা তোদের কথা তো বললামই না, সেই জন্য তোদের জন্য মেরি উলস্টন ক্রাফট প্রথম 1792 সালে একটা বই লেখে, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওম্যান। আমাদের ওম্যানের পাওয়ার, রাইটস অফ। এখন তো চারিদিকে ফেমিনিজম, বুঝতে পেরেছিস? পুরুষদের অবস্থা খুব খারাপ এখনকার যুগে, বর্তমান যুগে। তো যাই হোক, তো এইবার ফেমিনিজম ফুলে ভেবে উঠেছে, সব দিকেই আছে, মেয়েরা ছেলেদেরকে টক্কর দিচ্ছে, সব দিকেই দেওয়াটা উচিত। হ্যাঁ, এইবারে দাঁড়িয়ে এই টাইম পিরিয়ড থেকে ফেমিনিজমের ধারণা ছিল, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় এরাও অংশগ্রহণ করলো। মেয়েরাও আস্তে আস্তে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কী করেছে? অংশগ্রহণ করছে। কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে নয়। কিছু কিছু নাম, এই মেরি উলস্টন ক্রাফট, তারপরে হ্যারিয়েট টেলার, এলিজাবেথ স্টানটন, এইগুলো টুকটাক নাম আসতে পারে, যে নারীবাদ নিয়ে অত আসে না কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তার মানে এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এত দূর অবধি আমরা এলাম, পুরো কোথা থেকে? প্রাচীন গ্রিস থেকে। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রাচীন গ্রিস থেকে আমরা এত দূর চলে এলাম, এই রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন শেষ। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন জানতে গেলে আমরা কি বইয়ের নাম কি জানলাম? বুকস যদি নাম এরকম জানতে হয়, এখান থেকে বেরোই। তোরা তো পরপর জানলি, তাহলে কি জানলাম আজকে? টোটাল আজকে কি জানলাম? কতক্ষণ হয়েছে? এখন 8 মিনিট আছে। আচ্ছা, প্রথম কার কথা জেনেছি আমরা? প্লেটোর লেখা বইটার নাম কি? প্লেটোর লেখা বইটার নাম হচ্ছে দ্য, কি বাজে লেখা, আমার হাতের লেখার জাস্ট অবস্থা না, তোরা অ্যাডজাস্ট করে নিস, ঠিক আছে? দ্য রিপাবলিক, দ্য রিপাবলিক, দ্য রিপাবলিক, ঠিক আছে? আর প্লেটো, তারপরে কি আসছে? অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল কি লেখা? দ্য পলিটিক্স, দ্য পলিটিক্স। অ্যারিস্টটলের পরে কি আসছে? সিসেরো, রোমান দার্শনিক। সিসেরো, সিসেরো কি? ডি রিপাবলিকা, রিপাবলিকা, সিসেরো ডি রিপাবলিকা। তারপরে কি আসছে? সেন্ট, সেন্ট অগাস্টাইন, সেন্ট অগাস্টাইন, সেন্ট অগাস্টাইনের লেখা দ্য সিটি অফ গড, দ্য সিটি অফ গড। আচ্ছা, সেন্ট অগাস্টাইনের পরে কি আসছে? ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি
দ্য প্রিন্স, এই দ্য প্রিন্স গ্রন্থে কি বই লিখেছে? হ্যাঁ, দ্য প্রিন্স গ্রন্থেই রাষ্ট্রকথাটি লেখে। ম্যাকিয়াভেলির পরে কি আছে? হবস, হবসের লেখা লেভিয়াথান, লেভিয়াথান। আর তারপরে হবসের পরে কি আসছে? হবসের পরে লক, জন লক, টু, হ্যাঁ, টু ট্রিটিজ, টু ট্রিটিজ, টি আই ই এস ই এস, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, জিও ভিই আর এন, গভর্নমেন্ট এম ই এন টি, গভর্নমেন্ট, টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। লকের পরে আসছে রুশো, রুশোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট, এই হলো বইয়ের নাম। এইদিকে কী হয়ে গেল? প্লেটো, অ্যারিস্টটল, সিসেরো, সেন্ট অগাস্টাইন, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো মুখস্থ থাকবে। এরপরে আচ্ছা, রুশোর পরে কে আসছে? রুশোর পরে মনে আছে? মার্কস, মার্কসের লেখা, মার্কসের লেখা দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল। তারপরে মার্কসের পরে মার্কস এঙ্গেলস, মার্কস অ্যান্ড এঙ্গেলস, এঙ্গেলস, মার্কস এঙ্গেলসের লেখা, হ্যাঁ এটা ফেমাস বই, কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো। আচ্ছা, তারপর মার্কস এঙ্গেলসের পরে হচ্ছে কার কথা বলবো? অ্যাডাম স্মিথ, অ্যাডাম, অ্যাডাম স্মিথ, স্মিথ, অ্যাডাম স্মিথ, হ্যাঁ, ওয়েলথ অফ নেশনস, ওয়েলথ অফ নেশনস। আচ্ছা, অ্যাডাম স্মিথের পরে হচ্ছে ওয়েলথ অফ নেশনস হয়ে গেল। এরপরে হচ্ছে জন রলস, রলস, রলসের লেখা বইটার নাম কি? থিওরি অফ, থিওরি অফ জাস্টিস। তারপরে হচ্ছে ডেভিড স্টোন, ল্যাস্কির বইটা লেখ, ল্যাস্কি, ল্যাস্কির লেখা বইটার নাম এ, না, এ গ্রামার অফ, গ্রামার অফ পলিটিক্স, এ গ্রামার অফ পলিটিক্স, ল্যাস্কি। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে ডেভিড স্টোন, ডেভিড স্টোনের লেখা দ্য পলিটিক্যাল, দ্য পলিটিক্যাল সিস্টেম, দ্য পলিটিক্যাল সিস্টেম। লিপ, লিপম্যান, লিপম্যানের লেখা আছে দ্য পাবলিক, দ্য পাবলিক, এই বইটা বলিনি, দ্য পাবলিক ওপিনিয়ন, দ্য পাবলিক ওপিনিয়ন। এই সমস্ত বই আছে। একটা বইয়ের লিস্ট মোটামুটি কিছুটা মুখস্থ তোদের হয়ে গেছে। এগুলো দেখবি, এই কটা বই আমাদের সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। তার সাথে কি মনে রাখবো আমরা? তার সাথে যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে বল, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, ঠিক আছে। আচ্ছা, উদারনীতিবাদের জনককে? জন লক। আচ্ছা, নবজাগরণের সন্তান কাকে বলা হয়? হ্যাঁ বল, ম্যাকিয়াভেলি। একদম বলছি না, আসতে বলবি না, জোরে বলে দিবি। ম্যাকিয়াভেলি নবজাগরণের সন্তান। সাধারণ ইচ্ছা তত্ত্বের জনক কাকে বলা হয়? সাধারণ ইচ্ছা, ওই যে বললাম আমাদের ইচ্ছা সকলের ইচ্ছা, আর সাধারণ ইচ্ছা মানে সবার ইচ্ছা। হ্যাঁ, রুশো। সাধারণ ইচ্ছা তত্ত্বের জনক হচ্ছে রুশো, ঠিক আছে। উদারনীতিবাদের জনক, উদারনীতিবাদের জনক, গোটা ইউরোপ উদারনীতিবাদী হয়ে যায়। ব্যক্তি স্বাধীনতার কথা বলে, পুঁজিবাদের কথা বলে, উদারনীতিবাদ নিয়ে চলে আসে, গণতন্ত্র নিয়ে চলে এলো। লক, জন লক আসার পরে উদারনীতিবাদ ছড়িয়ে গেল। আর মার্ক্সবাদ নিয়ে এলো কার্ল মার্ক্স, কার্ল মার্ক্স কী এলো? মার্কসিজম, কমিউনিজম নিয়ে এলো, ঠিক আছে। সেটা গরিবদের স্বার্থে লড়াই করে। ক্লিয়ার হচ্ছে তাহলে? এই সুন্দর। তারপর উপযোগবাদ, উপযোগবাদের জনক হচ্ছে তোর বেনথাম, ঠিক আছে। উপযোগবাদের, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনককে? জে.এস. মিল, ব্যক্তি স্বাধীনতার কথা বলে। আধুনিক উদারনীতিবাদের জনক জে.এস. মিল, ঠিক আছে। এইগুলো টুকটাক আমাদের
এই আলোচনায় আমরা জানতে পেরেছি। এগুলো তোরা খাতায় নোট ডাউন করে নিবি, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের কিছু উক্তি আছে, রাষ্ট্রবিজ্ঞানের কিছু উক্তি আছে, আমি নোটস এই সপ্তাহেই দেবো। ওই উক্তিগুলো আমাদের তোরা পারলে মুখস্থ করবি, নাহলে পরের দিন এসে আমি মুখস্থ করিয়ে দেবো। ক্লিয়ার হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানে যেমন রাষ্ট্রবিজ্ঞানে গার্নার বলেছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, গার্নার বলেছে। গেটেল বলেছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তার লর্ড ব্রাইস বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো প্রগতিশীল বিজ্ঞান। লর্ড ব্রাইসের পরে গিলক্রাইস্ট বলেছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিষয়বস্তু হলো রাষ্ট্র ও সরকার। গিলক্রাইস্টের পরে ল্যাসওয়েল বলেছে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা। লেনিন বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। তারপরে হচ্ছে তোর ডেভিড স্টোন বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। তারপরে অ্যারিস্টটলের উক্তি ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানে মানুষ হলো রাজনৈতিক জীব। আর রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছে? অ্যারিস্টটল। ব্লুমসলি বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক জ্ঞান। তারপরে হচ্ছে ওয়াসবি বলেছে রাজনীতি তোর যেখানেই দ্বন্দ্ব সেখানেই রাজনীতি। উইলবি বলেছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে গভীরতা যোগান দেয়। বুঝতে পারছিস? আর কার্ল মার্কস বলেছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র হলো, এই যে আমি লাইনটা বললাম এই লাইনটাও খাতায় লিখে নিতে পারিস, নোট ডাউন করে নিতে পারিস। বুঝতে পেরেছিস? ব্যাস, এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা। এর মধ্যে থেকেই কোশ্চেন পড়বে। ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি 5টা কোশ্চেন আসে, তো 5টা আমি যে আজকের আলোচনা করলাম তোরা দেখবি ঘুরে ফিরে যত আলোচনা এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। বুঝতে পেরেছিস কী বললাম? আর এটা একদিন আলোচনা হচ্ছে, এরপরে আমরা ক্রমাগত এরকম আলোচনা, ওই বইয়ের নামগুলো মুখস্থ করে, বুকসের নাম, ঠিক আছে? আর এই আলোচনাগুলো করে নিবি, এই তত্ত্বগুলো এইগুলো আমরা মুখস্থ করবো, বাদ বাকি তো বুঝে নিয়েছি, ঠিক আছে? আর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের যে সম্মেলন হয় সেটা হচ্ছে 1948 সালে মার্কিন আমেরিকায় রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কবে হয়? 1948, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান সংঘ করে ওঠে 1903 সালে। 1903 সালে রাষ্ট্রবিজ্ঞান সংঘ গড়ে ওঠে, হ্যাঁ। আর রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে, লিবনিজ ঘটায় কত সালে? 1701 সালে। কত সালে? 1701 সালে। এই 3টে সাল আমাদের মনে রাখতে হবে। ব্যাস, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক হচ্ছে কোনটা? দেখ, রাষ্ট্রবিজ্ঞানের দুটো দিক, কি বললাম? রাষ্ট্র আর রাজনীতি। রাজনীতিটা হলো ব্যবহারিক দিক, রাজনীতি কি? ব্যবহারিক দিক। আর আমরা যে আজকের আলোচনা করলাম কি তত্ত্ব, থিওরিগুলো নিয়ে, এটাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব, ঠিক আছে?